ঘটনার নাম দিয়েছেন ভয়ানক সেই বিলের জলপিশাচ। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আর আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি সাইফুল আলম বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। রাসেল ভাইয়া, ঘটনা শেয়ার করার আগেই বলে নেই, কিছু পারিবারিক সমস্যা থাকার কারণে ঘটনায় আমাকে ছদ্মনাম ব্যবহার করতে হচ্ছে। যাই হোক, চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি যার সাথে ঘটেছে সে আমার চাচাতো ভাই রায়হান। ঘটনাটি ছিল চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার বেলঘর পাটোয়ারি গ্রামের। সময়টি ছিল 2015-র দিকে। আমরা তখন হাজীগঞ্জেই থাকতাম। একদিন সকালে আমি আর আমার আম্মু একটি বিষয় নিয়ে গল্প করছিলাম, আর হঠাৎ আম্মুর ফোন বেজে ওঠে। কলটি ছিল আমার মেজো চাচার। আমি খেয়াল করলাম আম্মুর মুখটি কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি কিছু জিজ্ঞেস করতে যাব, ঠিক তখনই আম্মু বলে উঠল, তৈরি হয়ে নে, আমাদের হাসপাতালে যেতে হবে। কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে আম্মুর সাথে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। খেয়াল করলাম আম্মু আমাকে নিয়ে হাজীগঞ্জের সিটি হাসপাতালে যাওয়ার জন্য রিক্সা ভাড়া করলো। আমরা 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সিটি হাসপাতালে। সেখানে গিয়ে দেখলাম আমার চাচাতো ভাই রায়হান হাসপাতালের একটি বেডে শুয়ে আছে। পাশে ছিল আমার চাচি, তিনি অঝরে কান্না করছেন। আমার আম্মু খানিকটা বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রায়হানের? তারপর চাচি বলতে শুরু করলেন, রাত তখন প্রায় 3টা। রায়হানের রুম থেকে এক বিকট চিৎকারের আওয়াজ পেয়ে আমার ঘুম ভেঙে যায়। তারপর গিয়ে দেখি সে মেঝেতে পড়ে আছে। তাড়াহুড়া করে তাকে মেঝে থেকে উঠিয়ে খাটে শুইয়ে দিলাম। তখন তার হুঁশ কিছুই ছিল না। তারপর জ্ঞান আসতে আসতে সকাল 8টা বেজে যায়। জ্ঞান ফিরতেই দেখলাম তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। থার্মোমিটারটা তার মুখে চেপে ধরতেই দেখি গায়ে 104 ডিগ্রি জ্বর। গ্রামের মতিন ডাক্তারকে ডেকে আনা হলো। তিনি সব দেখে বললেন যত তাড়াতাড়ি সম্ভব যেন তাকে শহরে কোনো ভালো হাসপাতালে ভর্তি করা হয়। তাই আমরা ওকে হাজীগঞ্জে নিয়ে আসলাম বলেই কথা শেষ করলেন চাচি। তারপর 2 দিন যায়, 4 দিন যায়, কিন্তু রায়হান ভাইয়ের জ্বর কোনোভাবেই ভালো হচ্ছিল না। সবাই বেশ চিন্তিত হয়ে পড়েন। কিন্তু প্রায় 1 সপ্তাহ যাওয়ার পর আল্লাহর রহমতে একটু সুস্থ হলে বাড়িতে নিয়ে আসা হয় ভাইয়াকে। তারপর ভাইয়াকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল সেই রাতে। তারপরের ঘটনা শুনুন রায়হান ভাইয়ের মুখ থেকেই। দিনটি ছিল রবিবার। আকাশে কেমন যেন একগুচ্ছ কালো মেঘ ছেয়েছিল। আজকে আমার ধান ভাঙতে যাওয়ার কথা, তাই কাল রাতেই ধান সহ বস্তা 2টি আমি তৈরি করে রেখেছিলাম। বলে রাখা ভালো, গ্রীষ্মকাল শেষে বর্ষাকাল যেন জানালায় উঁকি দিচ্ছে। আমি কলা গাছ কেটে ভেলা বানিয়ে রেখেছিলাম 2-3 দিন আগেই। অনেকে হয়তো জানেন না যে ভেলা কি। ভেলা হচ্ছে কলা গাছ দিয়ে বানানো একটা ভাসমান কোনো একটা যান, যা দেখতে অনেকটা নৌকার মতো। যেই কথা সেই কাজ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম ভেলার উদ্দেশ্যে। প্রায় 5 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম ভেলার কাছে। সবকিছু ভালোই যাচ্ছিল। 30-35 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম চাল ভাঙানোর সেই মিলে। ধানের মৌসুম, তাই গিয়ে দেখি আমার মতো অনেক মানুষই চাল ভাঙাতে এসেছেন। চাল ভাঙানো শেষ করতে করতে প্রায় সন্ধে নেমে এলো। দোকানদারকে তার পাওনা বুঝিয়ে দিতে গিয়ে দেখি পশ্চিমের আকাশে সূর্যটা প্রায় ডুবি ডুবি করছে। যাই হোক, অজু করে মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর নাম নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বলে রাখা ভালো, বাড়িতে যাওয়ার পথে একটি বড় বিল পাড়ি দিতে হয়। মানুষের কাছ থেকে শোনা সেই বিলের পাশে আগে নাকি একটি পুরাতন শ্মশান ছিল। পরে গ্রামে হিন্দু সভ্যতা লোপ পাওয়ার কারণে শ্মশানটি ভেঙে ফেলা হয়। জেলেরা যখন রাতের বেলা মাছ নিয়ে সেই বিল দিয়ে যাওয়া আসা করত, তখন নাকি বিভিন্ন সময় নানা রকমের চিৎকার, কান্নার আর্তনাদ, পানিতে কাফন মোড়ানো লাশ ভেসে যাওয়া ও জলপিশাচের মুখোমুখি হতো। কথাগুলো হঠাৎ মনে পড়তেই কেমন যেন শির দ্বারা দিয়ে এক ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। যাই হোক, আল্লাহর নাম নিয়ে বৈঠা দিয়ে ভেলাটি ধীরে ধীরে বাইতে শুরু করলাম। প্রথমে পরিবেশটা ঠিকঠাক মনে হলেও 20 থেকে 25 মিনিট ভেলা বাইতে বাইতে চলে আসলাম সেই বিলের দিকে।
ঝিঝি পোকার ডাক আর মৃদু বাতাসে দূরের বাঁশবাগান থেকে আসা শনশন আওয়াজ যেন পরিবেশটাকে কেমন ভয়ানক করে তুলল। হঠাৎ করেই আমি অনুভব করলাম ভেলাটা প্রচণ্ড ওজন মনে হচ্ছে। ভেলাটা বিলের পাশে পানির সাথে প্রায় ডুবি ডুবি করছিল। স্বাভাবিকের তুলনায় বেশি ওজনের ভেলাটা বাইতেও কষ্ট হচ্ছিল আমাদের। হঠাৎ করেই আমার চোখ যায় ভেলার সামনের দিকে। হালকা চাঁদের আলোতে আমি লক্ষ্য করলাম একটা কালো কুঁচকুঁচে অবয়ব আমার ভেলার পাশে বসে আছে। কালো ঘন অন্ধকারে বোঝা যাচ্ছিল না অবয়বটির অস্তিত্ব। একজোড়া রক্তের মতো লাল চোখ যেন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভেলা চালানোর মতো শক্তি পাচ্ছিলাম না। আল্লাহর নাম নিয়ে যত সূরা পারি সব একসাথে পড়তে শুরু করলাম। কতগুলো সূরা পাঠ করেছিলাম মনে নেই। হঠাৎ করে দূরের কোনো এক মসজিদ থেকে এশার আজানের ধ্বনি কানে এসে লাগলো। চোখের পলক পড়তেই দেখলাম অবয়বটি একটি বিদঘুটে হাসি দিয়ে বাম পাশের বিলের পানিতে ঝাঁপ দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। আমি খেয়াল করলাম ভেলাটা আগের থেকে অনেকটা হালকা মনে হচ্ছে। আল্লাহর নাম নিয়ে সূরা পড়তে পড়তে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই গ্রামে এসে পৌঁছালাম। ভেলাটা একটা গাছের সাথে বেঁধে চালের বস্তাগুলো পিঠে চাপিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমি পেছনে কারো অস্তিত্ব অনুভব করতে লাগলাম এবং মনে হচ্ছিল কেউ যেন আমাকে দূর থেকে দেখছে আর অনুসরণ করছে। বাইরে এক ফোঁটা বাতাস না থাকার পরেও হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস আমার কানের পাশ দিয়ে চলে গেল। যাই হোক, আল্লাহর রহমতে কোনো অঘটন ছাড়াই বাড়িতে পৌঁছালাম। এই বলে রায়হান ভাইয়া নিস্তব্ধ হয়ে গেলেন। কি লিসেনার্স, ঘটনা এখানেই শেষ তাই ভাবছেন? ঘটনাটি হয়তো এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু না। রায়হান ভাইয়া নিজেও জানতো না যে তার জন্য এখনো অপেক্ষা করছে একটি মর্মান্তিক ও পৈশাচিক রাত। আর একটু অপেক্ষা করুন, তাহলেই জানতে পারবেন। খানিকটা নীরবতা পালন শেষ করে রায়হান ভাই আবারও বলতে শুরু করলেন, সেই দিন রাতে বাসায় ফিরে চালের বস্তাগুলো রান্নাঘরে রেখে আসলাম। তারপর অজু করে এশার নামাজ আদায় করে রাতের খাওয়া খেতে বসে গেলাম। আমার সাথে বাসায় ফিরে আসার সময় কি কি হয়েছিল আমি কাউকে কিছু বলিনি। ভেবেছিলাম সবাই শুধু শুধু চিন্তা করবে। বলে রাখা ভালো, আব্বুর দুটি পোষা বেড়াল ছিল, একটি সাদা আর একটি সাদা কালোর মিক্স। আব্বু সবসময় খাওয়ার শেষে বেড়ালদের মাছের কাটা খেতে দেন। ওই দিন রাতে খাওয়ার শেষে আমি হাত ধুতে যাব, দেখি একটি ভয়ানক কুচকুচে কালো বেড়াল আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেড়ালটির চোখ ছিল রক্তের মতো লাল আর আকারে নর্মাল বেড়ালের থেকে অনেকটা বড়। হঠাৎই মনের ভেতরে একটা ভয় ঢুকে গেল। একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে যাব, ঠিক তখনই বেড়ালটি এক লাফে কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি জানালা দিয়ে হ্যারিকেনের আলোয় বিড়ালটি খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোথাও বিড়ালের অস্তিত্ব পেলাম না। যাই হোক, আগামীকাল আবার দাখিল আরবি সেকেন্ড পেপার পরীক্ষা থাকায় হ্যারিকেনের সামান্য আলোয় তেল ভরে বই নিয়ে পড়তে বসলাম। পরের একটি সময় খেয়াল করলাম ঘড়িতে সময় 1:10। সারাদিনে এত ব্যস্ততার পরে শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আমি 1 কাপ চা বানানোর জন্য রান্নাঘরে গেলাম। 5 মিনিট পরে চা বানিয়ে রুমে ফিরে এসে বইয়ে আবারও মনোযোগ দিলাম। কিছু গুরুত্বপূর্ণ বিষয় মার্ক করতে করতে আরো 10 মিনিট চলে গেল। হঠাৎ কে যেন জানালার পাশ থেকে আমার নাম ধরে ডাকলো। বুকটা কেমন যেন কেঁপে উঠল। এত রাতে কে ডাকে আমায়? ভয়ে ভয়ে জানালার দিকে তাকাতেই দেখলাম, আরে এটা তো রিমন ভাইয়া। বলে রাখা ভালো, রিমন ভাইয়া আমার বড় জ্যাঠার ছেলে। উনি তখন ঢাকায় ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করতেন। ঈদের ছুটি ছাড়া ভাইয়াকে গ্রামে পাওয়া দুষ্কর। তাহলে উনি এত রাতে এখানে কি করছেন? উনি তো ঢাকায় থাকার কথা। অনেক প্রশ্নই মাথায় একসঙ্গে ঘুরপাক খাচ্ছিল। ভাইয়া বলে উঠল, কিরে কি ভাবছিস? আমি বললাম, কিছু না, কিন্তু তুমি এত রাতে এখানে? রিমন ভাইয়া একটা মোটা কর্কশ কণ্ঠে বলে উঠল, কেন রে, আমি কি এখানে থাকতে পারি না? রিমন ভাইয়ের ভয়েসটা কেমন যেন অচেনা মনে হচ্ছিল। ঈদে দেখলাম ভাইয়াকে। এই কয়েক মাসে একটি মানুষের ভয়েস কি এতটা পরিবর্তিত হতে পারে? আমি ভাইয়ার প্রশ্নের উত্তরে বললাম, না, এই সময় বাইরে থাকতে পারো, তবে বাইরে কেন, ভেতরে আসো। কথাটা বলতেই রিমন ভাইয়ার মুখে এক বিভৎস হাসি দেখতে পাই। ভাইয়ার হাতগুলো জানালার গ্রিলে রাখতেই তাকে আমার অস্বাভাবিক লাগে। মুখে একটা বিভৎস হাসি দিয়ে সে আমার দিকে তেড়ে আসছে। হ্যারিকেনের আলোয় আমি স্পষ্ট দেখতে পাই রিমন ভাইয়ার মুখটা কেমন যেন আস্তে আস্তে পরিবর্তিত হতে শুরু করেছে এবং একটা পর্যায়ে এক বিদঘুটে বৃদ্ধার চেহারায় রূপান্তরিত হলো। কি বিভৎস
চামড়াগুলো দেখে মনে হচ্ছিল কয়েকশো বছর বয়স তার। পচা দুর্গন্ধ বের হচ্ছিল শরীর থেকে, চোখগুলো ছিল রক্তাভ। ভালো করে তাকাতেই দেখলাম সেখানে কোনো মনি নেই। কয়েক সেকেন্ডের তফাতে একজন স্বাভাবিক মানুষ কিভাবে আমার চোখের সামনে এতটা বিভৎস রূপ নিল, সেই বিভৎস জিনিসটি সেকেন্ডের মাথায় অদৃশ্যভাবে জানালা ভেদ করে আমার রুমে ঢুকে পড়ল। কি হচ্ছিল আমার সাথে বুঝতে না পেরে 5 থেকে 6 কদম পেছনে সরে চেয়ারটি সেই বিভৎস জিনিসটির দিকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। তারপর আর কিছু মনে নেই। এই বলে থামল রায়হান ভাইয়া। আমার চাচা মানে রায়হান ভাইয়ার আব্বু সব কথা শুনে আমাদের গ্রামের মেজো হুজুরকে খবর দেন। মেজো হুজুর ছিল আমাদের গ্রামের একমাত্র কবিরাজ। তিনি আসতে আসতে প্রায় 12টা বেজে যায়। আসার পর রায়হান ভাইয়ার কাছ থেকে সব ঘটনা শুনে কবিরাজ বলতে শুরু করলেন, রায়হান ভাইয়া সেদিন বিল পাড়ি দিয়ে আসার সময় বিল থেকে এক জল পিশাচ তার পিছু নেয়। পিশাচটির উদ্দেশ্য ছিল মাছ খাওয়া, কিন্তু ভাইয়ার কাছে কোনো মাছ না থাকায় সে রেগে যায় এবং ভাইয়াকে বিরক্ত করতে শুরু করে। কিন্তু ভাইয়া নামাজি ও পরহেজগার থাকায় তার কোনো ক্ষতি করতে পারছিল না। পরে ভাইয়াকে অনুসরণ করতে করতে পিশাচটি তার সাথে বাসায় চলে আসে। আমার চাচিকে রান্নাঘর থেকে মাছের তরকারি নিয়ে যাওয়ার সময় তা দেখে পিশাচটি খুব মাছ খেতে ইচ্ছে করে, কিন্তু কোনো এক কারণে সে বাসার ভেতরে ঢুকতে পারছিল না। পিশাচটি মাছ খেতে না পারায় সে রায়হান ভাইয়ার ক্ষতি করার চেষ্টা করে থাকে এবং কালো বিড়াল ও রিমন ভাইয়ার বেশ ধরে। কিন্তু রায়হান ভাইয়া সবসময় পাক পবিত্র থাকায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করায়, আল্লাহর ওপর সবসময় ভরসা রাখার কারণে পিশাচটি সেই দিন ভাইয়ার কোনো ক্ষতি করতে পারেনি। তারপর কবিরাজ কিছু পানি পড়া ও তেল পড়া দেন, কিছু সূরা পাঠ করে ভাইয়ার মাথায় ফুঁ দিয়ে চলে যান এবং যাওয়ার আগে বলে যান আর কোনো চিন্তা করার কারণ নেই। আমার এত চাচাতো ভাই থাকতে কেন সেদিন রাতে রায়হান ভাইয়াকে রিমন ভাইয়ার সেই বেশেই পিশাচটি আক্রমণ করতে এসেছিল জানা নেই। আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে এলাকাতে একটা পুরনো পোড়ো বাড়ি ছিল, যেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসতো। কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, আবার নুপুর পায়ে কারো হাঁটার আওয়াজ, গোঙানির মতো আওয়াজ এগুলো পাওয়া যেত। এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটা ছায়া দেখা যেত। তখন কানা মামা কেবলমাত্র কালো জাদুর চর্চা করতে শুরু করেছেন। তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা বাড়িতে যাবেন এবং ওইখানে যদি কোনো অশরীরী থাকে তাহলে তিনি তাকে বন্দি করে নিয়ে আসবেন। কথা মতো তাই হলো। তিনি একা রাতের বেলা গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তারপর থেকে ওই বাড়ি থেকে আর কোনো আওয়াজ আসেনি। তার যারা ক্ষতি করে তাদের ওপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন। এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমনি এক ঘটনা ঘটে। এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কলপারে যায়। কিছুক্ষণ পর তার আর্তচিৎকারে তার শাশুড়ি মা বাইরে বেরিয়ে আসে। তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর পুকুরে ফেলে দেয় আর পানিতে চুবোতে থাকে। সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলায় সোনার চেইন পেঁচিয়ে গিয়েছিল এবং তার গলার সোনার চেইন কে যেন গলায় পেঁচিয়ে ধরেছিল। তখন তার শাশুড়ি মা লোকজন জড়ো করে মেয়েটাকে পানি থেকে ওঠায়। পরে তার ভাষ্যমতে জানা যায় সে একটা পিদিম হাতে নিয়ে যায় কলপারে। চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ পিদিমটা নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে 5 গোলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে পানিতে নিয়ে ফেলে দেয়। পানিতে ডুবানোর চেষ্টা করে। ধারণা করা হয় তার শ্বশুর জমিজমা সংক্রান্ত কোনো একটা কারণে কানামামার ক্ষতি করেছিলেন, তাই মৃত্যুর পর এভাবেই প্রতিশোধ নেওয়া হয়। ঘটনা 2। এটা এক বন্ধুর কাছ থেকে শোনা। একবার এক লোক ব্যবসার কাজে বিদেশ যায়। তিনি একটি 5 স্টার হোটেলে ওঠেন। সেখানে তখন মাত্র 2টি রুম খালি ছিল, একটি দক্ষিণমুখী আর একটি ঠিক তার পাশে। তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান, কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না, দেয় পাশের রুমটা। কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই লোক নিজের রুমে চলে যায়। রাতের বেলা 2টা-3টার দিকে তিনি ধ্রিম ধ্রিম আওয়াজ পান, কি যেন পাশের দেয়ালে আঘাত করছে, সেই সাথে মৃদু কান্নার আওয়াজ আসছে। তিনি ব্যাপারটা তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ঠিক একই সমস্যা। এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে, সেই সাথে কেমন জানি একটা ধস্তাধস্তির আওয়াজ।
পানি পড়ার শব্দ। তিনি জানেন ওই রুমে কেউ থাকে না, তারপরেও উনি উঠে গিয়ে ওই রুমে নক করেন আর সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে যায়। তিনি চলে আসবেন, তখন আবার আওয়াজ। এবার তিনি দরজার চাবির ফুটো দিয়ে চোখ দেন, কিন্তু ভেতরে কিছুই দেখতে পান না, শুধুই অন্ধকার। সেদিনের মতো তিনি রুমে চলে যান। পরের দিন আবার আগে ভাগেই ওই রুমের সামনে দাঁড়িয়ে থাকেন, যাতে আওয়াজ হলেই চোখ রেখে দেখতে পারেন, কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি। তারপরেও তিনি কৌতূহল বশত চাবির রিংয়ের ফুটোয় চোখ রাখেন। দেখেন পুরো রুম লাল হয়ে আছে। এটা দেখে তিনি এবার ভয় পেয়ে যান। পরের দিন তিনি হোটেলে ঝাড়ু দেয় এমন একজন লোকের সাথে কথা বলেন। তার ভাষ্যটা ছিল এমন: ওই রুমে অনেক বছর আগে একটা মেয়েকে রেপ করে তার খুন করে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে। এরপর থেকে সেখানে নানা রকম আওয়াজ আসতে থাকে। হোটেলের সুনাম খারাপ হবে বলে আপনাকে কিছু বলা হয়নি। লোকটি তার রুমে ফিরে আসবে এমন সময় ঝাড়ুদার তাকে ডেকে বলে, জানেন স্যার, মেয়েটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। মেয়েটার চোখের রং ছিল লাল। ঘটনা 3। এই ঘটনা আমার মায়ের কাছে শোনা। তিনি যখন ছোট ছিলেন ওই সময়ে গ্রাম অঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবে কৃষি। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে, তখন তেমন ছিল না। সে সময় রাতের বেলা প্রায়শই ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাবার ঘটনা শোনা যেত। এই কারণে গ্রামের লোকেরা মিলে ঠিক করল তারা কাউকে পাহারা দেওয়ার জন্য নিয়োগ দেবে এবং মাস শেষে সবাই মিলে টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যেই কথা সেই কাজ, তাকে নিয়োগ দেয়া হলো। পাহারাদার ছিল যুবক একজন লোক, কিন্তু গরিব, যে কারণে রাতের বেলা কাজটি করতে সে রাজি হয়ে যায়। সে যখন পাহারায় আসতো তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর দিত আর কে ওখানে বলে সাবধান করত। কোনো কিছুর নড়চড় দেখা যায় কিনা তা খেয়াল করত। প্রথম 1 মাস কোনো সমস্যা হয় না, কোনো রকমের চুরির খবরও পাওয়া যায় না। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে একটা ডোবায় তার লাশ খুঁজে পায়। তার মাথা কেটে ফেলা হয়েছিল আর হাত পা বাঁধা অবস্থায় ছিল। ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরে গিয়েছিল। লোকেরা ভাবল হয়তো চোরেরা এই কাজ করেছে। এই ঘটনার পরেও চুরির ঘটনা তেমন পাওয়া যায়নি, হয় না বললেই চলে। কিন্তু নতুন এক ঘটনার আবির্ভাব হয়। প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফেরে তারা নাকি দেখেছে প্রতি রাতে কে জানি লণ্ঠন হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় আর গ্র গ্র আওয়াজ করে, এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গায় যেখানে ওই পাহারাদারের লাশ আর রক্ত পাওয়া গিয়েছে সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিনই এই ঘটনা ঘটে। তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে থেকে দেখবে কি ঘটনা। এক রাতে তারা তাই করে। রাত 3টার দিকে ঘটে ঘটনা। দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লণ্ঠন হাতে সাদা পোশাকের কে যেন এদিকে দৌড়ে আসছে, আর দূর থেকে ক্র ক্র আওয়াজটা পাওয়া যাচ্ছে। কিছু কাছে আসতেই তারা ভয়ে শিউরে ওঠে। আরে, এটা তো ওই পাহারাদার যে মারা গেছে, তার ওখান থেকে আওয়াজটা আসছে। তারা যেখানে লুকিয়েছিল সেখানে এসেই আত্মাটা দাঁড়িয়ে পড়ে, তাদের দিক থেকে কাঁধ ফিরিয়ে তাকায়, তাদেরকে দেখছে এবং সেই আওয়াজটা বের হচ্ছে। কারণ তার গলা কাটা ছিল, কিন্তু গলা কাটা ছিল নিশ্চয়ই, মাথাটা ছিল না হলে আপনারা চিনতে পারতেন না, এটা আমার ধারণা। কিন্তু গলায় হয়তো ক্ষত ছিল, সেই কারণে এই আওয়াজটা শোনা গিয়েছিল এবং এই ঘটনা দেখে সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনা অনেক দিন ধরে চলে। এখনো মাঝে মাঝে নাকি দূর থেকে সাদা পোশাকের কাউকে দৌড়াতে দেখা যায়। আপনাদের সামনে আমি এখন পড়ে শোনাচ্ছি, আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আবরার শাহরিয়ার অভি বলছি রাঙামাটি থেকে। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই কেমন আছেন জিজ্ঞেস করলাম না। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া অত্যন্ত ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। যাই হোক, চলে যাচ্ছি ঘটনায়। সময়টা ছিল 2019 সালের জানুয়ারি মাস। আমি এবং আমার বন্ধু শাকিল, আমরা দুজনই গিয়েছিলাম ঢাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে একটি বিশেষ বিষয় সম্পর্কিত প্রশিক্ষণে। বলে রাখা ভালো, আমার বন্ধু শাকিল আগে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছায়।
ব্যক্তিগত কারণে এবং ব্যস্ততায় আমি তার 2 দিন পর যোগ দেই। আমি রাঙামাটি থেকে রাত 8টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই এবং পরদিন সকালে প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে পৌঁছাই। প্রথম দিন ছিল, তাই সকালবেলা অফিস ভবনে আমার নাম জমা দিয়ে সেদিনের মতো সকলের সাথে প্রশিক্ষণ ক্লাস শেষ করলাম। দুপুরের খাবার সবাই একসাথেই খেলাম এবং বিকেলবেলা বন্ধুদের সাথে নিয়ে চারপাশটা দেখতে বের হলাম। প্রশিক্ষণ কেন্দ্রটি ছিল প্রায় 5 একর জায়গার ওপর। বিশাল প্রশাসনিক ভবন, প্রশিক্ষণ ভবন, পুরুষ হোস্টেল, মহিলা হোস্টেল ও একটি মসজিদ। চারপাশটা ঘুরতে ভালোই লাগছিল। তবে আমাদের পুরুষ হোস্টেলটি ছিল খুবই পুরনো 5 তলা ভবন। দেখলেই বোঝা যায় অনেক আগের তৈরি বিল্ডিং। সারাদিন ক্লাস ঘোরাঘুরি করে ক্লান্তই ছিলাম, তাই রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে ঘুমাতে গেলাম। আমি এবং আমার বন্ধু শাকিল দুজনেই রুম পড়েছিল একসাথে, 4র্থ তলায়, 411 নম্বর কক্ষ। রুমে ছিল 2টো আলাদা বিছানা, একটি টেবিল, একটি চেয়ার এবং একটি বাথরুম সংযুক্ত। আমি এবং আমার বন্ধু যে যার বিছানায় শুয়ে পড়লাম। প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেলে এটি আমার প্রথম রাত। ঘড়িতে রাত তখন 12টা অতিক্রম করেছে। হঠাৎই আমার কেন জানি মনে হলো কেউ দরজায় নক করছে। অন্ধকার রুম, কান পেতে স্পষ্ট শুনতে পেলাম কেউ দরজায় করে হাত দিয়ে নক করছে। যদিও এত রাতে হোস্টেলে কেউ জেগে থাকার কথা না, আর দারোয়ান থাকে নিচতলায়, তবু আমি জিজ্ঞেস করলাম, কে 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 নক করছে? দেখলাম কোন সারা শব্দ নেই। কিছুক্ষণ পর শুনি আমার মাথার ওপরের ছাদে কেউ দৌড়াদৌড়ি করছে। কারো পায়ের দৌড়ানোর শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। আমি কিছুটা ভয় পেয়ে আমার বন্ধুকে ডাকলাম, শাকিল, 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 তুমি কিছু শুনতে পাচ্ছ? শাকিল উত্তরে বলল, শুনছি, চুপ করে শুয়ে থাকো, কোনো কথা বলার দরকার নেই। আমি তার কথা শুনে চুপচাপ শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঠিক একইভাবে দরজায় নক করার শব্দ শুনি, কিন্তু না, এবারে আর সামনের দরজা থেকে না, এবার শব্দটা হচ্ছে পেছনের দরজায়, যে দরজাটা খুললে শুধুমাত্র 4 তলায় আমাদের রুমের বারান্দায় যাওয়া যায় এবং দরজার ওপাশে কেউ থাকার কথাও না। আমি খুব ভয় পেয়ে যাই। হঠাৎই রুমের ভেতর আকস্মিকভাবে কিছু একটা ওপর থেকে পড়ল। একজন মানুষ ওপর থেকে লাফ দিয়ে নামলে যেমনটা শব্দ হওয়ার কথা ঠিক তেমনি শব্দ হলো এবং পুরো বিছানাটা যেন সাথে সাথে কেঁপে উঠল। আমি এবং আমার বন্ধু শাকিল দুজনেই অন্ধকার রুমে বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেলাম এবং অদ্ভুত ব্যাপার হলো, আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, কিছু অনুভব করলে? সে আমাকে বলল, তুমি কিছু অনুভব করলে? দুজনের প্রশ্ন এক। আমাদের বুঝতে বাকি রইল না, সামথিং ইজ রং। আমার বন্ধু খুব ভয় পেয়ে তার বিছানা ছেড়ে আমার বিছানায় এসে একসাথে শুয়ে থাকে। সে আমাকে বলে, গত 2 দিন আগে যখন সে আমার আগে এখানে আসে, সে একা একাই ঘুমোতে গিয়েছিল এবং মাঝরাতে ঠিক একই শব্দ শুনেছিল। আমি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে থাকি। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসতে লাগলো। ভাবলাম পানির কলটা হয়তো ঠিক মতো বন্ধ করা হয়নি, তাই পানি পড়ছে, কিন্তু ধীরে ধীরে পানি পড়ার শব্দটা যেন বেড়েই চলল। আমার মনে খুব কৌতুক আর খুব ভয় কাজ করছিল। আমি আমার বন্ধুকে বলি, চল ওয়াশরুমে গিয়ে দেখি একটু, কিন্তু সে ভয়ে আতঙ্কিত ছিল। তাই আমি একা একাই উঠে লাইট অন করলাম। ওয়াশরুমের ভেতরে গিয়ে দেখি বাতিটা চালানো, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি বাতি অফ করেই ওয়াশরুমের দরজা লক করে গিয়েছিলাম। যাই হোক, এত কিছু না ভেবে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম এবং দরজাটা খোলার সাথে সাথে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওয়াশরুমের মেঝেতে একটি গলা কাটা মাথা পড়ে আছে এবং বালতির পানিগুলো লাল, রক্তাক্ত। মনে হচ্ছে কেউ এখনই মাথাটা কেটে রেখে চলে গিয়েছে।
করছিল না। আমি চিৎকার করে শাকিল বলে ডাক দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফেরে এবং নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে আমার বন্ধু শাকিল, প্রশিক্ষণের আরো 2 জন মেম্বার, আমাদের প্রশিক্ষণ অফিসার এবং ওই হোস্টেলের দারোয়ান উপস্থিত ছিলেন। আমার জ্ঞান ফেরার পরেই সবাইকে রাতের ঘটনাটা খুলে বলি। ঘটনা শুনে স্যার বলেছিলেন, এই সব কিছু না, সব হ্যালুসিনেশন। এরপর যে যার মতো চলে যায়। কিছুক্ষণ পর হোস্টেলের দারোয়ান আবার আসে এবং রুমটা পাল্টানোর পরামর্শ দেয়। উনি আজকে 15 বছর এই প্রশিক্ষণ কেন্দ্রে দারোয়ানের কাজ করছেন এবং ওনার থেকে জানতে পারলাম এই রুমটাতে 2015 সালে 2 জন মধ্যবয়সী লোক থাকতো। তারাও কোনো এক প্রশিক্ষণ নিতে এসেছিল। প্রশিক্ষণের 1 সপ্তাহ পর ওই রুমের ওয়াশরুম থেকে একজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয় এবং অন্যজনকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হয় হয়তো পালিয়ে যাওয়া ব্যক্তিটি কোনো ধারালো অস্ত্র দিয়ে তার রুমমেটকে গলা কেটে হত্যা করে ওয়াশরুমে রেখে গেছে। তারপর থেকে ওই রুমে যারাই থাকে মাঝরাতে এমন কোনো না কোনো ঘটনা ঘটে থাকে। দারোয়ানের কথা মতো আমরা ঘটনাটি কারোর সাথে শেয়ার করলাম না এবং 10 দিন প্রশিক্ষণের পর নিজ বাড়ি রাঙামাটিতে ফিরে আসি। এই ছিল রাসেল ভাই আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আশা করি ভালো লেগেছে আপনার। আমি জসিম, খুলনা থেকে লিখছি। আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে তৎকালীন খুলনা জেলার বাগেরহাট মহকুমার একটি জায়গায়। ঘটনার সঠিক সময়কাল জানা যায়নি, তবে ঘটনাটি ভারত পাকিস্তান দেশ ভাগের কিছু বছর পরে ঘটে। আমি আমার মায়ের কাছ থেকে ঘটনাটি শুনেছি। আমার মায়ের নানুর সাথে ঘটনাটি ঘটেছিল। তিনি পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। যেহেতু তিনি ধান ব্যবসায়ী ছিলেন, তাই তাকে ধানের মৌসুমে ধান ক্রয়ের জন্য বিভিন্ন হাটে যেতে হতো। তার এ কাজে সহযোগী হিসেবে তার একজন ভাগ্নে ছিল। একদিন তারা 2 জন তাদের বাড়ি থেকে পূর্বে অনেক দূরে একটি ধান কিনতে যান। সে হাটটি সন্ধ্যার আগেই উঠে যেত। দুর্ভাগ্যবশত তাদের সেখানে পৌঁছাতে রাত হয়ে যায়। ওখানে গিয়ে তারা হাটের কোনো লক্ষণ দেখতে পেলেন না। নির্জন একটি জায়গা, কিন্তু তারা যেহেতু অনেক দূর থেকে ধান কিনতে এসেছেন, তাই তারা চিন্তা করলেন কাল বিকেলে তো আবার হাট বসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করতে থাকি। ধান বহনের জন্য তাদের বড় ধরনের একটি নৌকা সাথে ছিল। তারা তখন নৌকার ঘাটে বাঁধার জন্য একটি খুঁটি মাটিতে পুঁতে রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। তারা 2 জন নৌকার দুপাশে ঘুমায়। মাঝ রাতের দিকে যিনি মামা, তাকে কি যেন একটা দীর্ঘদেহী জন্তু এসে সজোরে নৌকার সাথে চেপে ধরে। তিনি তখনও বুঝতে পারছিলেন না আসলে জন্তুটা কি। তিনি শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই তিনি শক্তিতে পেরে উঠছিলেন না। না পেরে তিনি প্রচণ্ড জোরে গোঙানি দিতে লাগলেন। এতে তাদের ভারী নৌকাও কিছুটা নড়ে উঠছিল। এই শব্দে হঠাৎই তার ভাগ্নের ঘুম ভেঙে যায়। তিনি তার মামাকে ডেকে বলে, মামা কি হয়েছে? তখনই সেই অশরীরীটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু যাবার বেলায় সেটি নৌকার এক মাথা, অর্থাৎ নৌকার শেষভাবে সরু হয়ে উঁচু কাঠ বিশেষ যে জায়গাটা, সেইটা অর্থাৎ অনেকে গুলোয়ও বলে বোধহয়, কিছুটা ভেঙে দিয়ে যায়। তখন তিনি অর্থাৎ মামা তার ভাগ্নেকে কোনো কথা না বলে সরাসরি নৌকার খুঁটি খুলতে বলে আর বলে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তিনি তার ভাগ্নেকে কিছু বলেননি, বললে সে হয়তো ঘাবড়ে যাবে, তবে তিনি খুবই ভয় পেয়েছিলেন। এরপর তারা বাড়ি চলে আসেন এবং ভয়ের কথা কাউকে না বলে তিনি শ্বশুর বাড়ি দাওয়াত খেতে যান। সেখানে গিয়ে তিনি হাঁসের মাংস খান। মূলত সেখান থেকেই তার অসুস্থতা শুরু হয়। এভাবে অনেক দিন তিনি ভুগতে থাকেন। প্রায় 3.5 বছর পর একজন কবিরাজ তার নাভি থেকে সেই হাঁসের মাংস বের করেন
ততদিনে তার অবস্থা খুব খারাপ হয়ে এসেছিল। তিনি যেহেতু ব্যবসায়ী ছিলেন, তাই তার আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল, যে কারণে তার সমস্ত সর্বস্ব দিয়ে তার নিজস্ব টিনের ঘর ছিল, যা সে সবসময়ই খুব দুর্লভ ছিল সেই সময়ে। তিনি একদিন সেই টিনের ঘরে শুয়েছিলেন এবং তার স্ত্রী তার শ্বশুরের মৃত্যুর কারণে তাকে দেখতে গিয়েছিলেন। তিনি অসুস্থতার কারণে যেতে পারেননি। তারা সবাই সেদিন আর বাড়ি ফিরতে পারেননি, তাই তিনি একাই বাড়িতে ছিলেন। রাতে ঘুমন্ত অবস্থায় তার টিনের চালে কে যেন হঠাৎ ভীষণ জোরে থাপ্পড় দেয়। ওই বিকট শব্দে তিনি এতটাই ভয় পেয়ে মা বলে জোরে চিৎকার করে ওঠেন যে তিনি হার্ট ফেল করেন এবং তারপরে তিনি মারা যান। পরের দিন সকালে সবাই তাকে এসে মৃত অবস্থায় পায়। তার দাফন কাফন শেষে কিছুদিন পর তার আত্মীয় স্বজনরা আবার কবিরাজের কাছে যান এবং যাবতীয় বিষয় খুলে বলেন। কবিরাজ তাদের বলেন, টিনে থাপ্পড় দেওয়া সেই জন্তুটি যে ছিল, সেই হাটে ধান কিনতে গিয়ে নৌকায় ঘুমন্ত অবস্থায় তাকে চেপে ধরেছিল। আসলে ওখানে আগে একটা শ্মশান ঘাট ছিল। দেশভাগের পর সেখানে আশেপাশে কোনো লোক থাকতো না, অনেকদিন পরিত্যক্ত অবস্থায় ছিল, তাই সেখানে শুধু দিনের বেলা অল্প সময় হাট বসত। সেই হাট থেকে এই পর্যন্ত 3.5 বছর জন্তুটি তার পিছু লেগেছিল এবং শেষ পর্যন্ত তাকে নিয়েই ছাড়ল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি তাদের আসলে শো মিস করার অনেক চান্স আছে। এই জন্য আমি সবসময় বলি যে আমাদের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করেন, ডেফিনেটলি আপনার এই শো মিস করার কোনো চান্স নাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সব সময় ভালোর দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি শাকিল আহমেদ বলছি, রাজশাহী মহানগরী নিউ মার্কেট ষষ্ঠীতলা থেকে। কিছুদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো সেটা সিলেক্টেড হয়নি, তবুও মনে কিছু আশা নিয়ে আবারও লিখতে বসলাম। লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ঘটনাটি লিসনারদের পড়ে শোনাবেন। ঘটনাটি লিসনারদের পড়ে শোনালে খুব খুশি হব এবং পরবর্তীতে ঘটনা পাঠাতে উৎসাহিত হব। সামনে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা। অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য কলেজে যাই। কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে বের হব, তখনই আমার খুব পুরনো একটা বন্ধুর সাথে দেখা হয়। দুজনে কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম। যেহেতু অনেক ভালো বন্ধু, কলেজে যখন প্রথম ভর্তি হয় তখন একসাথে কলেজ হোস্টেলে ছিলাম, একই ডিপার্টমেন্টে পড়তাম, পাশাপাশি হোস্টেলে একই রুমে থাকতাম। সে কারণে বন্ধুত্বটা একটু বেশি ঘনিষ্ঠ ছিল। আমার সেই বন্ধুর নাম হৃদয়, বাসা নওগাঁ জেলা আত্রাই থানায়। কথায় কথায় তাকে এক পর্যায়ে জিজ্ঞেস করে বসি, বন্ধু, তোর শরীর দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে, বড় কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি? তখন আমার একটা হাত নিয়ে তার ডান হাতের কনুইয়ের একটু ওপরে রাখলো এবং বলল, এটা কি দেখো, কিছু আন্দাজ করতে পারো? শার্টের ওপরে হাত দিয়ে আমি একটু আমতা আমতা করে বলি, মনে হচ্ছে একটা তাবিজ। তখন হৃদয় বলল, হ্যাঁ বন্ধু, তাবিজ এটা। তখন একটু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কিসের তাবিজ এটা? তখন হৃদয় বলল, আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি তখন মনে মনে একটু খুশি হলাম, কিন্তু মেঘ না চাইতে বৃষ্টি। অনেক দিন থেকে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা খুঁজছিলাম ভূত.com-এ পাঠানোর জন্য। আমি হৃদয়কে বেশ আগ্রহ নিয়ে বললাম, তোমার সাথে কি হয়েছে বিস্তারিত বলো তো। হৃদয় বলতে শুরু করলো। আমি হৃদয়কে থামিয়ে দিলাম। রাস্তায় দাঁড়িয়ে না শুনে চলো বর্ণালীতে চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে তোমার ঘটনা শুনবো। এই বর্ণালীতে এসে 2 কাপ চা নিয়ে রেল লাইনের পাশে 2টা চেয়ার নিয়ে বসলাম। হৃদয় তখন চায়ের কাপে চুমুক দিতে দিতে ঘটনা বলা আরম্ভ করলো। হৃদয় যেভাবে বলেছে আমিও সেভাবেই বলছি। আসলে আমার জীবনে ছোটবেলা থেকে এরকম অনেক ঘটনা হয়েছে। আমাদের খুব কাছের একটা মানুষ আমার উপরে কালো জাদু করেছিল, যার জন্য আমার শরীরের এই অবস্থা দেখছো। আর যে তাবিজটা, সেটাও ওই জন্য বাঁধা। যেন আমি একবার কালো জাদু শিখতে গিয়েছিলাম। বাদ দাও সেসব কথা। কালো জাদু শিখতে গিয়ে কি হয়েছিল সেসব পরে একদিন বলবো। এখন শোনো আমার উপরে কিভাবে কালো জাদু করা হয়েছিল। সময় 2018। আমি তখন এসএসসি পাশ করে রাজশাহীতে তোমাদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি। ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার পর দেখি আমার বড় মা, মানে আমার বড় চাচার বউ, নানা রকমের পিঠা, অনেক ধরনের তরকারি তৈরি করে আমাদের বাড়িতে নিয়ে যেত।
মা সেগুলো আমাকে খেতে দিত না। আমি যদি মাকে জিজ্ঞেস করতাম কেন খেতে দিবা না, কী সমস্যা, মা কিছু বলতো না, কিন্তু খেতে দিত না। এমনি এক ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছি, আমার বড় মা আমাকে এসে বলছে, বাবা হৃদয়, আমাকে একটা কবুতরের বাচ্চা জবাই করে দাও তো। আমি তার কথা মতো জবাই করে দিয়েছি। রাতের বেলা সেই কবুতরের মাংসের একটু তরকারি আমাদের বাড়িতে দিয়ে যায়। মা আমাকে কিছুতেই খেতে দেবে না। কবুতরের মাংস ছিল আমার খুব পছন্দের, তাই 2 টুকরা মাংস খেয়ে নেই। তারপর 10 থেকে 15 দিন পর মূলত আসল সমস্যা শুরু হয়। এক রাতে শুয়ে শুয়ে ফোনে ফেসবুক দেখছিলাম, হঠাৎ আমার রুমের পশ্চিমের জানালার কাছ থেকে কড়মড় কড়মড় শব্দ শুনতে পাচ্ছি। প্রথমে ভেবেছিলাম কুকুর হয়তো হাড় চিবাচ্ছে, কিন্তু একটু পর ক্রমশ এই শব্দ বেড়ে যাচ্ছে। এক সময় জানালার কাছে গেলে বুঝতে পারি পশ্চিমের জানালা থেকে দক্ষিণের জানালায় কি যেন হেঁটে চলে গেল, এবং দক্ষিণের জানালা তো কেউ যেন দাঁড়িয়ে আছে, মহিলা বা পুরুষ, এবং মহিলা বা পুরুষ মিশ্রিত কর্কশ একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। শব্দ শুনতে পাচ্ছিস? শব্দ ঠিক এইভাবেই কড়মড় করে হাড় চিবিয়ে খাবো। আমি প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো দুষ্টুমি করে আমাকে ভয় দেখাচ্ছে। সেদিন রাতে শুয়ে পড়ি, আর কোনো সমস্যা হয়নি। কিছুদিন পরে এক রাতে হঠাৎ বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছি। বলে রাখা ভালো, আমাদের বাড়ির চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা, বাথরুমও বাড়ির ভেতরে, কিন্তু বাড়ির আঙিনায় টিউবওয়েল। বাথরুম থেকে বের হয়ে হাত মুখ ধোয়ার জন্য যেই টিউবওয়েলের কাছে হাতল ধরেছি, তখন আমার চোখ ওপরে যায়। আমি যা দেখি কোনো মানুষ যেন তা না দেখে, এবং দেখতে চাইবে না, কোনো মানুষ সেটি দেখার জন্য প্রস্তুত নয়। আমি দেখি একটি বিশাল কালো অবয়ব দাঁড়িয়ে আছে, তার এক পা বাথরুমের ছাদে, অন্য পা প্রাচীরের চালের ওপরে, এবং আশ্চর্যজনক বিষয় হলো তার চুলগুলো একবার মহিলাদের মতো কোমর পর্যন্ত নেমে আছে, পরক্ষণে আবার চুলগুলো ছোট পুরুষের মতো লাগছে, এবং তার চোখগুলো কেমন যেন গোলাকার এবং একটু মনে হচ্ছে জলজল করছে, এরকম তার চেহারা, এবং বিদঘুটে একটা আকৃতি তার। এটা দেখার পর আমার শির দ্বারা দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল। আমি এটা দেখে এক দৌড়ে ঘরে চলে গেলাম। আমি আগেই বলেছি কালো জাদু শিখতে গিয়েছিলাম, এইগুলোর সাথে কিছুটা হলেও পরিচিত, তাই খুব একটা আমলে নিয়েছিলাম না। পরদিন সকালে আর কোনো সমস্যা হলো না। সমস্যা শুরু হয় তার ঠিক কয়েকদিন পর। একদিন দুপুরে খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রতিবেশী এক ভাইয়ের সাথে আমরা আত্রাই বাজারে গিয়েছিলাম। ভাইয়ের এবং আমার কম্পিউটারে কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য। অ্যাক্সেসরিজ কিনে বের হয়ে ভাই আর আমি আখের রস খেয়ে বাড়ির উদ্দেশ্যে একটা ভ্যান নিয়ে রওনা দিই। বাড়ি আসার পথে একটা শ্মশান পড়ে, সেটা পার হয়ে আসতে হয়। শ্মশানের কাছে আসতেই ভ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তখন মাত্র দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। ভ্যানটা ছিল ব্যাটারি চালিত। ভ্যানওয়ালা ভ্যান থেকে নেমে বলল, ভাই, ভ্যানের পিকআপ নষ্ট হয়ে গেছে, আর যাওয়া যাবে না, আপনারা অন্য একটা ভ্যান নিয়ে চলে যান। তখন ভ্যান থেকে নেমে হেঁটে আসার সময় মনে হলো আমাকে কে যেন কেউ মাটিতে ঠেসে ধরেছে, মনে হচ্ছে মাটির ভেতরে ঢুকিয়ে দেবে। আমার পা সামনের দিকে যাচ্ছে না, কোনো এক অদৃশ্য শক্তি আমার পা দুটোকে মাটির ভেতরে ঢুকিয়ে নেবার চেষ্টা করছে, এবং আমার একটা টান অনুভব করছি। কোনো রকম বড় ভাইয়ের কাঁধ ধরে অনেক কষ্ট করে হিঁচড়ে পিচড়ে শ্মশান পার হতে না হতেই আমার পায়ের শক্তি ফিরে এলো। তখনও মাথাটা ঝিমঝিম করছিল। ভাবলাম চা খেলে যদি মাথার ঝিমঝিম ভাবটা কেটে যায়। তাই পাশের দোকানে বসে চা খেয়ে অন্য একটা ভ্যান নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে রুমে ঢুকে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে জ্বর আসে, এবং 3টা কম্বল নিয়ে শুয়ে থাকার পরেও যেন শীত কমছে না। ছোট বোন আমার রুমে আমাকে ডাকতে আসে, এবং এই অবস্থা দেখে এক দৌড়ে মাকে ডেকে নিয়ে আসে, এবং মা এসে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আবার বাবাকে গিয়ে বলে, দেখো তো ছেলেটা বাইরে থেকে উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছে নাকি। বাবা এসে আমাকে জিজ্ঞেস করে, কি খেয়েছিস বাইরে গিয়ে? আখের রস আর চা খেয়েছি। তখন বাবা চিন্তা করেন এইসব হওয়ার কারণ কি। তখন আমি বাবাকে আমার সাথে এতদিন ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি। বাবা একটা হুজুরের কাছে নিয়ে যান আমাকে। হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে এবং একটা তাবিজ দিয়ে চলে যান। কিন্তু কয়েকদিন পর আমার অবস্থার একটু উন্নতি হয় না, বরং অবনতি হতে থাকে। শরীর শুকিয়ে যায়, মনে হচ্ছে হাড্ডির ওপর শুধু চামড়ার প্রলেপ, আর চোখগুলো গর্তের ভেতরে চলে গেছে, চোখের নিচ দিয়ে কালি পড়ে গেছে। এগুলো দেখে আমাদের এক প্রতিবেশী বাবাকে এক হিন্দু কবিরাজের খোঁজ দেন। সেদিন বাবা সেই কবিরাজকে ফোন দিলে তিনি বলেন কোনো এক কাজের জন্য আজকে আসতে পারবে না, মোবাইলের মাধ্যমে কিছু ঝাড়ফুঁক দিয়ে দেয়, এবং পরশুদিন আমাকে নিয়ে যেতে পারবে বলে জানায়। পরশুদিন কবিরাজের কাছে গেলে তিনি আমাকে দেখে প্রথমে বলেন, তোমার কিন্তু অনেক বাজে ধরনের কালজাদু করা হয়েছে, আমার কাছে এসেছো ভালো করেছো, আর কিছুদিন পর আসলে হয়তো তুমি বাঁচতেও পারতে না, তোমাকে নিয়ে আজ আসনে বসবো। বাবাকে কিছু টাকা দিতে বলেন।
যেটা দিয়ে কিছু জিনিস কিনতে হবে। আসনে বসে কবিরাজ যা বলেন সেটা শুনে আমার বাবা মা অবাক হয়ে যায়। আপনাদের খুব নিকটবর্তী লোক এই কাজটা করেছে এবং কোনো কিছুর সাথে খাওয়ানোর মাধ্যমে এই ব্ল্যাক ম্যাজিকটি করা হয়েছে। কবিরাজ কিছু ওষুধ দেন, মাকে বলে এই ওষুধগুলো বেটে খাইয়ে দিতে। খাওয়ানোর 1 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে বমি হয় এবং আমার বাথরুমে যেতে হয় বারবার। তারপর আমরা বাসায় চলে আসি, এসে গোসল করি, মা ওষুধগুলো বেটে আমাকে খাওয়ায়। আনুমানিক 30-40 মিনিট পর আমার আবারও বাথরুম হয়। বাথরুম থেকে বের হওয়ার পরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। রাত 11টার সময় ঘুমাই এবং পরের দিন সকাল 11টার সময় ঘুম থেকে উঠি। কবিরাজ আগেই মাকে বলে দিয়েছিল ঘুমানোর পর ওকে ডাকা যাবে না, 1 দিন হোক 2 দিন হোক একা একাই সে উঠবে। ঘুম থেকে ওঠার পর আমার অনেকটাই ভালো লাগছিল, মনে হলো আমি একদম সুস্থ হয়ে গেছি। এই বলে হৃদয় চুপ করে গেল। কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? আমিও ভেবেছিলাম, কিন্তু অনেকটা বাকি আছে এখনো। হৃদয় আবারও বলতে শুরু করলো। তার কিছুদিন পর আমি রাজশাহীতে আবার ব্যাক করি। রাজশাহীতে আসার পর থেকে রাতে ঘুমাতে পারতাম না, অনেক আজে বাজে স্বপ্ন দেখতাম এবং ঘুম আসতো না। বাসায় গেলেও একই সমস্যা হতো। এভাবে 3 বছর আমি রাতে ঘুমাতে পারিনি। ফজরের আজানের পর ঘুমাতাম। এই 3টা বছর খুবই কষ্টে কেটেছে আমার। গত 6 মাস থেকে তাও একটু ঘুমাতে পারছি। আমি হৃদয়কে বললাম, কবিরাজ তো সব ঠিক করে দিয়েছিল, তাহলে ঘুমাতে পারতে না কেন? এটা আবার কি ধরনের সমস্যা? হৃদয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, রাতে ঘুমাতে না পারার কষ্ট নিয়ে 3 বছর কাটিয়েছি আমি এবং আমার বাসার মানুষ সবাই জানতাম সমস্যার সমাধান হয়ে গেছে। একদিন মাকে বললাম রাতে ঘুমাতে পারি না। মা তখন আমাদের পাশের গ্রামের একটা হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুর আসার পরে বাসায় ঢোকার সময় বলেন, এই ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। খাবারের মাধ্যমে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যে কবিরাজের কাছে গিয়েছিলেন ওই কবিরাজ শুধু খাবারের মাধ্যমে যেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেটা পেট থেকে বের করতে পেরেছে, কিন্তু আপনাদের বাসায় আরও কয়েকটা সমস্যা আছে। এই বলে কবিরাজ আমাদের বাসায় টানা 21 দিন রিচুয়াল করেন এবং আমাদের বাসা থেকে 21 দিনে 5 রুম থেকে 5টা এবং প্রাচীর থেকে 1টা এবং বাথরুম থেকে 1টা, মোট 7টা তাবিজ সংগ্রহ করেন এবং তা নষ্ট করে দেন। পরে আমাকে একটা তাবিজ তৈরি করে দেন, বর্তমানে যেটা আমার হাতে বাঁধা আছে। এই তাবিজ নেয়ার পর থেকে আমি রাতে কিছুটা হলেও ঘুমাতে পারছি। এই বলে হৃদয় তার ঘটনা শেষ করে। আমার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আমিও চায়ের বিল মিটিয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম এবং ভাবতে লাগলাম মানুষ কতটা নিষ্ঠুর হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। এই ঘটনাটি প্রচার করলে আমাকে অবশ্যই জানাবেন। ঘটনাটি 100% সত্য। কেউ সত্যতা যাচাই করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ব্ল্যাক ম্যাজিক, বন্ধুর ব্ল্যাক ম্যাজিক শিখতে গিয়ে কি সমস্যা হয়েছিল সেটা শোনার আগ্রহ দেখায় যদি কেউ, তাহলে অবশ্যই সেটা শেয়ার করব। শাকিল আহমেদ, রাজশাহী নিউ মার্কেট ষষ্ঠীতলা থেকে লিখেছেন এই ঘটনাটি। আমি বলবো যে আপনারা যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কি হয়েছিল তার সেই অভিজ্ঞতার কথা শুনতে চান, তারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখুন। আর আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বোরহান আহমেদ, বর্তমানে সৌদি আরবের একজন প্রবাসী। 2014 সালে চাকরির সুবাদে সৌদি আরবে পাড়ি জমালেও সেখানে পরিচিত বলতে তেমন কেউই ছিল না। তবে কিছুদিনের মাঝেই চাকরি সূত্রে বাংলাদেশে এক ভাইয়ের সাথে আমার পরিচয় ঘটে। বর্তমানে তিনি আমার রুমমেট এবং খুব কাছের বন্ধু। তার নাম মোহাম্মদ হাসান। গত 99তম এপিসোডে আপনারা হাসানের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক সেই ঘটনার ব্যাপারে শুনেছেন এবং বেশ পছন্দও করেছেন। তাই গত বছরে রোজার ঈদে অফিস থেকে ছুটি পেয়ে যখন দেশে ফিরলাম, তখন হাসানকে বলেছিলাম আশেপাশের এলাকা থেকে ভূত.com-এর জন্য কিছু ঘটনা সংগ্রহ করতে। বরাবরের মতো এবারও হাসান আমাকে নিরাশ করেনি। হাসানের বেড়ে ওঠা সিলেটের কানাইঘাট থানার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোনো গ্রামে। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে বলেছে সেভাবে আমি বলার চেষ্টা করছি। 29 সেপ্টেম্বর 2007 পরন্ত বিকেল। নদীর পাড়ের শ্মশানঘাট থেকে ভেসে আসছে করুণ সুরে আর্তনাদ করতে থাকা 3টি পুরুষ কণ্ঠ। সেই আর্তনাদে মুহূর্তেই শ্মশানের চারপাশ যেন জনসমুদ্রে রূপান্তরিত হল। উৎসুক জনতার ভিড় ঠেলে এগিয়ে যেতেই দেখা মিলল খুব পরিচিত তবে হৃদয় ভাঙা মলিন 3খানা মুখ, চেয়ে আছে চিতার উপরে দাও দাও করে জ্বলতে থাকা এক গোলাকৃতি বস্তুর দিকে। তাদের মধ্যে একজন খুব তাড়াহুড়ো করে নদী থেকে জল এনে দাও দাও করে জ্বলতে থাকা বস্তুটির উপর ঢেলে দিয়ে সেটাকে নিজের শার্টের কাপড়ে পেঁচিয়ে হুড়মুড়িয়ে রওনা দেয় অজানা গন্তব্যে। কি এমন ছিল সেই গোলাকৃতি বস্তুটির মাঝে
যা নিয়ে তাদের এত আর্তনাদ জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। ভাই, কখনো কি শুনেছেন কোনো মুসলমানের সন্তান এই ধরনের নাজায়েজ কথা বলে? জানি শুনেননি, কিন্তু এই উক্তিটি আমি কেন আপনাকে বললাম জানেন? শুনুন বলছি। মোহাম্মদ আব্দুল করিম আমার নানার নাম। যেমন ধার্মিক তেমনই দয়ালু ব্যক্তি ছিলেন আমার নানা। মহান আল্লাহর দয়ায় অনেক ধন সম্পদের মালিক ছিলেন তিনি। ঘটনা পরিক্রমায় ওনার দুজন স্ত্রী ছিলেন। মূলত অসহায়কে নতুন রূপে জীবন ফিরিয়ে দিতেই প্রথম স্ত্রীর অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি। আমার নানার প্রথম পক্ষের সন্তান বলতে ছিলেন 3 জন, আমার মা, আমার 2 মামা, মোহাম্মদ আব্দুল কাদের ও মোহাম্মদ রফিক। কাদের মামা ছিলেন সবার বড় এবং আমার মা সবার ছোট। অপরদিকে দ্বিতীয় পক্ষের ছিলেন একজন ছেলে এবং 1 মেয়ে। যদিও আমার নানা তার 2 পরিবারের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করেছিলেন, তবুও 2 পরিবারের সবাই সবার সাথে খুব সৌহার্দ্যপূর্ণ আচরণই করত এবং বেশ মিলেমিশেই চলত। তবে নানা তার বেশিরভাগ সময় আমার নানুর বাড়িতেই কাটাতেন, অর্থাৎ তার প্রথম পক্ষে স্ত্রীর বাড়িতেই থাকতেন। একটা সময় আমাদের কালীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকের বসবাস ছিল। আমার নানা মূলত তাদের সাথে ব্যবসা করে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছিলেন। সেই সূত্রে কালীগঞ্জ টুকের বাজার এলাকায় বেশ কিছু পরিমাণ জায়গা জমিও ছিল তার। সময়টা 2005 সালের দিকে। নানার বয়স তখন আনুমানিক 60 বছর হবে। শেষ বয়সে এসে নানা যখন তার সম্পদের ভাগ বাটোয়ারা করে দিচ্ছিলেন, তখন তার 2টি বাড়ি 2 জন স্ত্রীর নামে লিখে দেন এবং জায়গা জমি বিক্রি করে কিছু নগদ অর্থ 2 পরিবারের সন্তানদের জন্য দিয়ে দেন। আর টুকের বাজার এলাকায় ওনার যে জায়গা জমি ছিল তার পুরোটাই উনি নিজের প্রথম পক্ষের স্ত্রী সন্তানদের নামে লিখে দেন। ভাগ বাটোয়ারা শেষে পরিমাপ করে দেখতে গেলে 2 পক্ষের কাছে এই সম্পদের পরিমাণটা ছিল অনেক। যদি কথায় বলি তাহলে 2 পুরুষ বসে খেলেও সেই সম্পদ ফুরানো কঠিন। এরপর সবকিছু বেশ ভালোই চলছিল। তবে হঠাৎই একদিন আমার নানার সাথে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের কোনো একটা বিষয় নিয়ে মতের অমিল দেখা যায় এবং বাক বিতণ্ডার এক পর্যায়ে তাদের সাথে সম্পর্কে ভাঙন ধরে যায়। কিন্তু কেন এমনটা হলো বা হচ্ছে তা নিয়ে নানা আমাদের কখনো পরিষ্কারভাবে কিছু জানাননি। এরপর থেকে নানা আর কখনো ওই বাড়িতে ফিরে যাননি, আর ওনারাও নানার সাথে বা আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেন। একটা সময় আমরা জানতে পারি তারা তাদের পূর্ব বাড়ি এবং জায়গা জমি বিক্রি করে সিলেটের বিয়ানীবাজার থানার অন্তর্গত চরখাই ইউনিয়নের কোনো এক জায়গায় বাড়ি ভাড়া করে থাকছিলেন। এভাবে প্রায় 2 বছর পেরিয়ে যায়, আমরাও সবকিছু ভুলে যাই। এদিকে আমার ছোট মামা রফিক পড়াশোনা এবং চাকরির জন্য লন্ডনে পাড়ি জমান এবং বড় মামা কাদের তার বাবার সাথে টুকের বাজার এলাকায় কনস্ট্রাকশনের জিনিসপত্র অর্থাৎ রড সিমেন্টের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। সবকিছু বেশ ভালোভাবেই চলতে থাকে। সে সময় কালীগঞ্জ এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকের পরিমাণ বেশি হলেও সরকারিভাবে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল। নানা প্রতিদিনই সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করতেন। একদিন মাগরিবের সময় নানা তার কর্মচারীদের ওপর দোকানের দায়িত্ব দিয়ে মসজিদে যান নামাজের জন্য। ওই দিন আমার বড় মামা কোনো একটা কাজে পাশের এলাকায় গিয়েছিলেন, কিন্তু মাগরিবের পরপরই তিনি দোকানে ফিরে আসেন। দোকানে এসে নানাকে দেখতে না পেয়ে কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা বলেন, মহাজন নামাজে গেছেন, আজ মসজিদে একটা মিলাদ আছে, তাই হয়তো দেরি হচ্ছে। কর্মচারীদের কথা শুনে মামা বলেন তার শরীরটা আজ একটু খারাপ, তাই তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। এশার নামাজের পর যেন তারা দোকান বন্ধ করে নানাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। এই বলে মামা দোকান থেকে বাড়ি ফিরে আসেন। কিন্তু এশার সময় পেরিয়ে যায়, রাত বেড়ে যায়, নানা বাড়ি ফিরছিলেন না। দোকানে খদ্দের বেশি ভেবে মামা আরেকটু অপেক্ষা করতে থাকেন, কিন্তু হঠাৎই 2 জন জেলে চিৎকার চেঁচামেচি করতে করতে মামাদের বাড়ির দিকে ছুটে আসেন। মামা তাদের চিৎকার চেঁচামেচির কারণ জিজ্ঞেস করলে তারা বলেন, কাদের, তোমার আব্বার অবস্থা খুব খারাপ। গ্রামের কিছু লোক মিলে তোমার আব্বাকে ধরাধরি করে কালীগঞ্জ বাজারে একজন ডাক্তারের কাছে নিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি ওখানে যাও। জেলে 2 জনের কথা শুনে বাড়ির সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সুস্থ সবল একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন কিভাবে, এই কথাটাই যেন কেউ ভেবে পাচ্ছিল না।
এরপর সবাই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারের চেম্বারে পৌঁছে যেন আঁতকে উঠলেন। নানার পুরো শরীর রক্তাক্ত, মনে হচ্ছিল কেউ যেন তার ওপর নিজের রাগ মেটানোর জন্য নির্মমভাবে লাঠি বা শক্ত কিছু দিয়ে আঘাত করে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। ওই দিন নানা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে খুব কষ্ট করেও একটা কথা বলতে পারছিলেন না। ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেবার পর নানাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বেশ কিছুদিন শয্যাশায়ী অবস্থায় বাড়িতেই চিকিৎসা নেওয়ার পর নানা কিছুটা সুস্থ হতে শুরু করেন। নানাকে সুস্থ অবস্থায় দেখে কাদের মামা তাকে জিজ্ঞেস করেন ঠিক কি হয়েছিল সেই রাতে, আর কেই বা এমন করেছিল তার সাথে। এরপর নানা যা বলেন তা শুনলে স্বাভাবিকভাবেই একজন মানুষের লোম দাঁড়িয়ে যাবে। তিনি বলেন, আমি যখন মাগরিবের নামাজ শেষে মিলাদ পড়িয়ে দোকানের দিকে ফিরছিলাম, মসজিদ পার হয়ে হাতের দক্ষিণ পাশে বাজারের দিকে রাস্তায় বেশ কয়েকটা হিন্দু বাড়ি আছে, আর ওখানেই আছে একটি কালী মন্দির। হিন্দু বাড়ি পেরিয়ে মন্দিরের কাছাকাছি যেতেই হঠাৎ করে আমার শরীরের ভেতরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। আমি নিজেকে সামাল দিয়ে সামনে তাকাতেই দেখি আমার সামনে লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারে আমি জিনিসটা আসলে কি তা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম পরিচিত কেউ, তাই হয়তো আমায় দেখে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু পরক্ষণেই ওনার পরিচয় জানতে চাইলে আমি সামনের দিক থেকে সজোরে একটা ধাক্কা অনুভব করি। ওই ধাক্কায় আমি প্রায় 3-4 কদম দূরে ছিটকে পড়ি। এরপর সেই আবছা অবয়বটা যেন অন্ধকারের মাঝে আরো ঘন কালো অন্ধকারে রূপ নিতে থাকে। আমার দিকে এগিয়ে আসে আর আমার বুকের ওপরে এক পা রেখে এলো পাথারিভাবে চোখ মুখ সহ শরীরে আঘাত করতে থাকে। ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে আমি নিস্তেজ হয়ে পড়ছিলাম। ঠিক সেই মুহূর্তে এক অজানা শক্তি আমার মধ্যে জাগ্রত হতে শুরু করে, আর আমি চিৎকার দিয়ে বলে উঠি, আল্লাহ রক্ষা করো আমায়। এরপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন আমি বাজারের ওই ডাক্তারের চেম্বারে। শুনেছি আমার চিৎকার শুনে হিন্দু বাড়ির লোকেরা আর জেলে দুজন আমাকে ধরাধরি করে ওখানে নিয়ে গেছে। ওরা না থাকলে হয়তো কালো অবয়বটা আমাকে ওই রাতে মেরেই ফেলতো। নানার কথা শুনে বাড়ির সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, বাড়িতে যারা কাজের লোক ছিল তারাও ঘটনাটি শুনেছিল, আর হয়তো তাদের মধ্যেও পুরো গ্রামের লোকদের কাছে ঘটনাটি ছড়িয়ে পড়েছিল। এরপর একে একে অনেক মানুষ নানার খোঁজ নিতে আসতেন আর দ্রুত সুস্থ হয়ে টোটকা দিয়ে যেতেন। গ্রামের মানুষ নানাকে যেমন ভালোবাসতেন তেমনি শ্রদ্ধা করতেন। হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কাছেই তিনি ছিলেন খুব প্রিয় একজন ব্যক্তি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর নানাও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। কিন্তু কিছুদিন পরেই দেখা দেয় এক নতুন বিপত্তির। একদিন রাতে কাদের মামা ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠতেই শুনতে পান বাড়ির উঠোনে সশব্দে কেউ হাঁটাচলা করছে, কিন্তু উনি দরজা খুলে উঠোনে গিয়ে কাউকে দেখতে পান না। হয়তো বিড়াল কুকুর বা কিছু একটা এসেছিল এটা ভাবেন। তারপর তিনি কাজ শেষে আবার ঘরে ফিরে যান। কিছুক্ষণ পর শব্দটা যেন আরও স্পষ্টভাবে আসতে থাকে, তবে এবার মনে হচ্ছিল শব্দটা বাড়ির চারপাশ থেকে আসছে আর কোনো মানুষ পুরো বাড়ির চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? বাড়ির চারপাশে তো উঁচু করে দেয়াল দেয়া আর তার কাটা দিয়ে ঘেরা। সাধারণ কোনো মানুষের পক্ষে ওটা পার করে আসা সম্ভব নয়। আর চোর হলেও তো এত শব্দ করে পুরো বাড়ির চারপাশে দৌড়াতে পারবে না। মামা আবারও দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু এবারও কাউকে দেখতে পান না। ওই রাতে মামা বিষয়টি কাউকে জানাননি। তবে এভাবে টানা কয়েক রাত মামা বিষয়টি লক্ষ্য করতে শুরু করেন। তবে বাড়িতে বড় মামি নানু সহ আরও কয়েকজন থাকলেও বিষয়টা শুধু মামাই খেয়াল করেছিলেন। যা হোক, এভাবে কদিন কেটে যাওয়ার পর নানু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে নানা আগের মতো আবার দোকানে যেতে শুরু করেন। এমনই একদিন দোকান বন্ধ করে নানা বাড়ি ফিরছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে দুটো শ্মশান পড়ে। একটা ছিল জঙ্গলের মাঝে আর একটা ছিল নদীর পাশে। ওই দিন নদীর পাশে শ্মশান ঘাটে একজনের দাহ কাজ সম্পন্ন করতে দেখে নানা হঠাৎ করে বলে ওঠেন, আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা এই শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। নানার কথা শুনে কাদের মামা যেন চমকে ওঠেন। খাঁটি মুসলমান হওয়া সত্ত্বেও একজন মানুষ কিভাবে কথাটি বলতে পারে তা ভেবেই মামা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি মনে মনে তওবা করে নানাকে এমনটা বলার কারণ জিজ্ঞাসা করলে কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন, যেটা বললাম সেটাই করিস, আমাকে শ্মশান ঘাটে এনেই পুড়িয়ে দিস। এরপর কাদের মামা কোনো কথা না বলে একটু ভয়ে ভয়ে নানাকে ধরে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। বাড়ি ফিরে কাদের মামা নানির সাথে নানার কথাগুলো শেয়ার করলেও নানি তখন কথাটা খুব একটা গ্রাহ্য করেননি।
কিন্তু এর ঠিক পরের দিন সকাল থেকেই নানা অসুস্থ হয়ে পড়েন। গ্রামের ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েও এবার কোনো কাজ হচ্ছিল না। পরবর্তী চিকিৎসার জন্য নানাকে সিলেটের ওসমানী মেডিকেলে ভর্তি করা হলেও বিশেষ কোনো উপকার হয়নি। নানা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিলেন আর খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছিলেন। দুর্বলতার কারণে ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না তিনি। দিন দিন অবস্থার অবনতি হতে থাকায় কাদের মামা তার ছোট ভাই রফিকের সাথে যোগাযোগ করেন এবং তাকে লন্ডন থেকে দেশে ফিরে আসতে বলেন। রফিক মামাও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে 2 সপ্তাহের মাঝে দেশে ফিরে আসেন। কিন্তু এই সময়ের মাঝে নানা আরও অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও সেখানেও ডাক্তাররা তার কোনো রোগ শনাক্ত করতে পারেননি। মাত্র 2 মাসে নানার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যা বলার মতো না। তাকে দেখে মনে হচ্ছিল যে বহু বছর যাবৎ কোনো রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাহীনতায় ভুগে শরীরের এমন হাল বানিয়েছেন। একটা সময় ডাক্তাররা প্রায় সব আশা ছেড়ে দিয়ে বলেন, ওনার বয়স হয়ে গিয়েছে, তাই বার্ধক্যের কোনো রোগ দেখা দিয়েছে। আপনারা ওনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান এবং ভালোভাবে দেখাশোনা করুন, ওনার ইচ্ছেগুলো পূরণের চেষ্টা করুন। এরপর নানাকে ঢাকা মেডিকেলে ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু ওই 2 মাসের মধ্যে নানা শুধু একটা কথাই বলতেন, শোন, তোদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি মারা গেলে আমাকে শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। নানার কাছ থেকে বারবার একই কথা শুনতে শুনতে একটা সময় ছোট মামা বড় মামার সাথে আলোচনা করে বাড়িতে একজন হুজুর নিয়ে আসার কথা চিন্তা করেন। বড় মামাও এই বিষয়ে সম্মতি জানান। তাই পরদিন বিকেলেই টুকের বাজার জামে মসজিদের হুজুর সাহেবকে বাড়িতে নিয়ে আসা হয়। ইমাম সাহেব এসে নানাকে ঝাড়ফুঁক করে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, কিন্তু তিনিও কিছু বুঝতে পারেন না। বরং বলেন, ওনার মতো একজন ধর্মভীরু এবং সৎ মানুষের সাথে কে এমন শত্রুতা করবে, আর শেষ বয়সে কেই বা তার ক্ষতি করতে চাইবে। এরপর আরও কিছু কথা বলে ইমাম সাহেব বিদায় নেন। ওই রাতে বাড়িতে ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে মাঝরাতে টিনের চালে প্রচণ্ড পরিমাণে ঢিল পড়তে শুরু করে। বাড়ির সবাই নিজ নিজ ঘর থেকে বাইরে বেরিয়ে এসে মাটিতে কেন ঢিল পড়ছে দেখতে থাকেন, কিন্তু তখনও অনবরত টিনের চালে ঢিল পড়েই যাচ্ছে। তারপর থেকেই বাড়ির সবাই বুঝতে পারেন যে তাদের সাথে অতি প্রাকৃত কিছু ঘটছে। ওই রাতে সবাই এক ঘরে থেকে কোনো মতে রাতটা পার করবেন। পরদিন ফজরের আজান দিতেই বড় মামা আর ছোট মামা বাজারের মসজিদের সেই ইমাম সাহেবের সাথে দেখা করেন এবং সব ঘটনা খুলে বলে ভালো একজন হুজুরের সন্ধান চান। সবকিছু শোনার পর ইমাম সাহেব একজন হুজুরের খোঁজ দেন, যার বাড়ি ছিল পিরোজপুর এলাকায়। ইমাম সাহেবের কাছ থেকে সব তথ্য নিয়ে মামা সেই হুজুরের সাথে দেখা করার জন্য পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং সৌভাগ্যক্রমে তার সাথে দেখাও হয়। পরবর্তীতে হুজুরকে সবটা জানানো হলে তিনি বাড়িতে গিয়ে এক রাত থাকার অনুমতি চেয়ে নেন এবং মামাদের সাথে নিয়ে সেদিনই উপস্থিত হন। মাঝরাত সবাই হুজুরের সাথে বাড়ির ভেতরে বসে কোনো এক বিষয়ে কথা বলছিলেন। ঠিক তখনই হঠাৎ করে বাড়ির চারপাশে ঘূর্ণিঝড়ের মতো পরিবেশ সৃষ্টি হয়। মনে হচ্ছিল ঘূর্ণিঝড়টা যেন মুহূর্তের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড করে দেবে। এমন সময় হুজুর বাইরে বেরিয়ে গিয়ে আমাদের সবাইকে বাড়ির ভেতরে থাকতে বলেন আর দরজা জানালা বন্ধ করে দিতে বলেন। প্রায় ঘণ্টাখানেক পর ঝড় থেমে গেলে হুজুর ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বাড়ির ভেতরে প্রবেশ করেন। কাদের মামা তাকে ধরাধরি করে ভেতরে নিয়ে এসে বসালে তিনি যা বলেন তা ছিল শ্বাসরুদ্ধকর। তিনি বলেন, তোমার আব্বাকে খুব মারাত্মকভাবে কালো জাদু করা হয়েছে। আমি যা ভেবেছিলাম তার থেকে 100 গুণ শক্তিশালী এই জাদু। আমি কখনো কল্পনা করিনি একজন মানুষ তার নিজের আক্রোশ মেটাতে অন্যের ওপর এত জঘন্যভাবে কালো জাদু করতে পারে। কথাটি শুনে পুরো বাড়ি কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমার নানি হুজুরকে জিজ্ঞাসা করেন কে এই কালো জাদু করেছে, কিন্তু হুজুর সে বিষয়ে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ওনার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে সেটা আপনারা খুঁজে বের করুন এবং তাকে বলুন এই জাদু কাটিয়ে দিতে, কারণ এটা আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়। হুজুরের সাথে কথোপকথন চলাকালীন সময়ে ছোট মামা পাশের ঘরে বসে এই সব কিছু নিয়ে চিন্তা করছিলেন। ঠিক এমন সময় হঠাৎ করে তিনি চেঁচামেচি করতে শুরু করেন। পাশের ঘর থেকে উঠে সবাই ছোট মামার ঘরে ঢুকেই দেখতে পান তিনি মাটিতে পড়ে আছেন আর তার বাম কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সবাই ধরাধরি করে মামাকে বিছানায় বসিয়ে দিয়ে সবটা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি বিছানায় বসে বাবার বিষয়টা নিয়ে ভাবছিলাম। ঠিক এমন সময় মনে হলো কোনো আবছা কালো অবয়ব দেয়াল ভেদ করে ঘরে ঢুকে আমার দিকে এগিয়ে আসছে। আমি উঠে দাঁড়াতেই অবয়বটা আমাকে সজোরে একটা চড় মেরে মাটিতে ফেলে দেয়।
ছোট মামার কথা শুনে হুজুর সবাইকে অবাক করে দিয়ে এমন কিছু রোমহর্ষক তথ্য দিয়ে যান যা শুনলে যে কারো রুহ কেঁপে উঠবে। কিন্তু সেই তথ্যগুলো আমার ঘটনার শেষে উল্লেখ করব। হুজুর চলে যাওয়ার আগে বাড়িতে কোনো একটা কোরআন খতম দেওয়ার কথা বলে যান, এতে করে নাকি যিনি কালো জাদু করেছেন তার নাম জানতে সুবিধা হবে। পরদিন সকালে এই দুই মামা সেই হুজুরের কথা মতো বাড়িতে মাদ্রাসার ছাত্র ডেকে নিয়ে এসে কোরআন খতম দেওয়ান এবং তাদের জন্য খাবারের আয়োজনও করেন। এরই মধ্যে বড় মামা সেই হুজুরকে বলেছিলেন তিনি যেন বড় কোনো হুজুরের সন্ধান দেন, এক্ষেত্রে যত টাকা লাগে মামা তা বহন করতে রাজি। কোরআন খতম দেওয়ার ঠিক পর মুহূর্তেই সেই হুজুর তার গুরুকে নিয়ে বাড়িতে উপস্থিত হন। বড় হুজুরকে সবটা জানিয়ে তার কাছে সেই কালো জাদুকারীর নাম জানতে চাইলে তিনি সময় চেয়ে নেন। তিনি একটা কথা খুব স্পষ্টভাবে বলেন, আপনাদের বাড়িতে দুটি জিনের বসবাস আছে, তারা খুবই শক্তিশালী এবং বরাবরই আপনাদের ক্ষতি করার সুযোগ খুঁজছে। তাদের মধ্যে একজন হিন্দু আর একজন মুসলমান, তাই আমি ফিরে না আসা পর্যন্ত খুব সাবধানে চলাফেরা করবেন। ওই দিনের পর থেকে সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করে। অসময়ে ঘরের চালে ঢিল পড়া, জিনিসপত্র ওলটপালট হয়ে যাওয়া, নুপুরের আওয়াজ, হঠাৎ করেই যেখানে সেখানে আগুন জ্বলে ওঠা, বাড়ির আশেপাশে ভয়ঙ্কর বিষধর সরীসৃপ দেখতে পাওয়া সহ নানান সমস্যা দেখা দিতে শুরু করে। এদিকে নানাও তার অসুস্থতার চরম পর্যায়ে পৌঁছে গিয়ে নিজের অন্তিম মুহূর্তের অপেক্ষা করতে থাকেন আর বারবার শুধু একটা কথাই বলতে থাকেন, আমি মরে গেলে আমাকে ওই শ্মশানে নিয়ে পোড়াস। তবে নানা সেদিন আরও কিছু অদ্ভুত কথা বলেছিলেন। তিনি হঠাৎ করে বলে ওঠেন, ও সব সময় আমাকে শ্মশানে যেতে বলে, আমাকে শ্মশানে নিয়ে যা, আমাকে শ্মশানে রেখে আয়। তোরা যদি আমাকে শ্মশানে নিয়ে না যাস দেখবি ও একদিন আমাকে নিয়ে চলে গেছে, কিন্তু ও যদি আমাকে শ্মশানে নিয়েই যায় তাহলে খুব কষ্ট দিয়ে নিয়ে যাবে, তাই তোরা নিয়ে গেলেই আমি বাঁচি। নানার কথা শুনে সবাই রীতিমতো অবাক হয়ে থাকেন। আসলে উনি কি বলতে চাইছেন, কেন বলতে চাইছেন, আর বারবার একই কথা কেন বলছেন সেটা কেউ ভেবে পাচ্ছিলাম না। এভাবে দুদিন কেটে যায়। যাওয়ার পরে বড় হুজুর তার দূতের মাধ্যমে আমাদের কিছু তথ্য দিয়ে পাঠান। তিনি জানান যে দুজন জিন মামাদের বাড়িতে অবস্থান করছে তাদের মধ্যে হিন্দু জিনটিকে কালো জাদুর মাধ্যমে শুধুমাত্র নানার ওপর চালান করা হয়েছে, আর মুসলমান জিনকে পুরো বাড়ির মানুষের জন্য চালান করা হয়েছে। হুজুরের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর বাড়ির সকলেই বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। আসলে এর শেষ কোথায়, আর কেই বা তাদের এত বড় ক্ষতি করতে চাইছে? অনেক ভাবনা চিন্তার পরও কেউ এর সমাধান খুঁজে পাচ্ছিলেন না। এর কিছুদিন পর আমাদের পরিবারের সাথে ঘটে যায় মর্মান্তিক হৃদয় বিদারক এক ঘটনা। বড় হুজুর নিজে এসে কাদের মামাকে সেই কালো জাদুকারীর নাম জানিয়ে যান, কিন্তু সেই ব্যক্তির নাম এবং কেন পুরো পরিবার তার উপর কালো জাদু করেছিল সেই কথা আমি ঘটনার শেষ অংশে টুইস্ট হিসেবে রেখে দিচ্ছি। তবে তিনি একজন মানুষ ছিলেন যার কথা পরিবারের কেউ কল্পনাতেও আনতে পারেনি। হুজুরের সাহায্যের জন্য চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার একজন আলেমের সাথে যোগাযোগ করা হয়েছিল। তিনি নাকি জানিয়েছিলেন যদি পুরো পরিবারের ক্ষতি না চান তাহলে আপনার বাবাকে ওনাদের সাথে চলে যেতে দিন, অন্যথায় সবাইকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার বাবাকে এতটাই জঘন্যভাবে কালো জাদু করা হয়েছে যে তা থেকে রক্ষা পাওয়া অসম্ভব। কিন্তু এটা কিভাবে সম্ভব? কেউ কি কখনো তার পরিবারের সদস্যের মৃত্যু নিজের চোখের সামনে দেখার জন্য প্রস্তুত থাকবে? কখনোই না। তাই বাড়ির সবাই নিজেদের জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছিলেন নানাকে বাঁচানোর জন্য। হুজুরের কাছ থেকে সব তথ্য সংগ্রহের পর নানা অসুস্থ হতে শুরু করেন আর বারবার বলতে থাকেন, ওরা আমাকে নিয়ে গেলে খুব কষ্ট দিয়ে মারবে, তাই তোরাই আমাকে শ্মশানে রেখে আয়। তাই ওই দিন বিকেলে কাদের মামা নানার দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্থাৎ তার সৎ মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে তিনি নানার অসুস্থতার কথা সবাইকে জানান এবং তাদেরকে বাড়ি নিয়ে আসেন নানার সাথে দেখা করানোর জন্য। ওই পরিবারের 3 জন সদস্যই সেদিন বাড়িতে আসেন এবং নানার শরীরের অবস্থা দেখে খুব কষ্ট পান। এতদিন তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার কারণেও বেশ আফসোস করেন, কিন্তু সেই মুহূর্তে আফসোস করে আর কী বা হবে। এরপর থেকে নানার প্রথম এবং দ্বিতীয় পরিবার একসাথেই থাকতে শুরু করেন। যদিও এটা নিয়ে গ্রামের মানুষেরা নানান কথা বলছিলেন, আর বলাটাই স্বাভাবিক। এই সব কিছুর মাঝে পুরো পরিবারকে বাঁচানোর জন্য কাদের মামা নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে একটা কাজ করে বসেছিলেন। কিন্তু ওই যে বলেছিলাম, এই সব কিছু ঘটনার শেষ অংশের টুইস্ট হিসেবে রেখে দিচ্ছি। ক্ষমা করবেন, শেষবারের মতো না হয় একটু অপেক্ষা করেই দেখুন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। এরপর আসে সেই বিভীষিকাময় দিন। হুজুর বাড়ির সবাইকে বলেছিলেন নানাকে খুব চোখে চোখে রাখতে। কালো জাদুর আলামত পাওয়ার টানা 3 মাস নানাকে চোখের আড়াল হতে দেননি কেউ।
কিন্তু একদিন বিকেলে আসরের নামাজের পর বাড়ির সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় নানি কোনো একটা কাজ করতে ঘরের ভিতরে যেতেই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। নানির চিৎকার শুনে সবাই দৌড়ে ঘরের ভেতর গিয়ে যে দৃশ্যের সম্মুখীন হন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সবাই দেখেন মাথাবিহীন অবস্থায় নিথর দেহ নানা বিছানায় পড়ে আছেন, আর পুরো বিছানা সহ মেঝেতে তাজা রক্তের বন্যা বয়ে চলেছে। বাকিটুকু আপনাদের কারোরই বুঝতে আর বাকি নেই। আল্লাহ আমাদের ক্ষমা করুক। কিন্তু নিজের পরিবারের কারো সাথে এমন কোনো ঘটনা ঘটলে আপনি বা আপনার ওই মুহূর্তের অনুভূতিটা কেমন হবে ব্যক্ত করতে পারতেন? আমিও পারবো না। ওই মুহূর্তে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আসলে কারো মাথাতে আসছিল না যে কি ঘটলো এসব। কাদের মামা আর রফিক মামা কোনোভাবে নিজেদের আবেগ কষ্টকে নিয়ন্ত্রণ করে সব ঘটনা মেলানোর চেষ্টা করতে থাকেন। তারপরে হঠাৎ করে তারা খেয়াল করেন ঘরের কোথাও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরেও যখন কোনো সন্ধান পাচ্ছিলেন না, তারা তখন আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করেন। ঠিক তখনই তার মাথায় আসে যে অসুস্থ হবার পর আব্বা সবসময় বলতেন, আমি মারা গেলে আমাকে শ্মশানে নিয়ে পড়াস। ঠিক এই কথা সূত্র ধরে ছোট মামা আর রবিউল মামা, সৎ মামা, তারা ভাবেন যদি এটা জিনের কাজ হয় তাহলে আব্বাকে ওই শ্মশানে নিয়ে গেছে। তাই আর সময় নষ্ট না করে ওনারা তিনজনই শ্মশানের দিকে দৌড় দেন। এরপরে ঘটনাগুলো কেউ আন্দাজ করতে পারেন? মনে আছে ঘটনার শুরুতে নদীর পাড়ে ওই শ্মশান ঘাট থেকে ভেসে আসা করুণ আর্তনাদ করতে থাকা তিনটি পুরুষ কণ্ঠের কথা, দাও দাও করে জ্বলতে থাকা সেই গোলাকৃতি বস্তুটির কথা। জি হ্যাঁ লিসেনার্স, ওই গোলাকৃতি বস্তুটি আর অন্য কিছু নয়, ওটা ছিল একজন মানুষ, আমার নানার মাথা। ছোট মামা আব্বা আব্বা বলে আত্মচিৎকার করতে করতে চিতার ওপর থেকে কাঠগুলো সরাতে থাকেন। রবিউল মামা নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। আর এক পর্যায়ে আগুন নিভে গেলে বড় মামা তার আব্বার মাথা নিজের শার্টের মধ্যে পেঁচিয়ে ধরে রওনা দেন। আমার এখনো মনে আছে মামা বলছিলেন বাড়ি ফেরার সময় কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল তার আব্বা তাকে কানে ফিস ফিস করে বলছে, কাদের কষ্ট পাস না বাবা, আমার অবর্তমানে তোর মায়ের খেয়াল রাখিস আর সবাইকে দেখে রাখিস। কিন্তু বাড়ি ফেরার সময় এমন দিনের বেলাতেই শ্মশান থেকে শিমুল গাছের দিকে তাকিয়ে তারা তিনজনই একসাথে দেখতে পান মানুষ আকৃতির জ্বলন্ত এক ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে নিকৃষ্ট হাসি হাসছে। ওই অবস্থাতেই বাড়ি ফেরার পর হুজুরকে খবর দেয়া হয়, আর একে একে লাশের গোসল, জানাজা সহ যাবতীয় কাজ সম্পূর্ণ করে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। ঠিক এমন মুহূর্তে হুজুর বলে ওঠেন, কাদের সাহেব, আপনাদের বিপদ এখনো কাটেনি। যদিও ওরা আপনার বাবার জীবন নিয়ে গিয়েছে, তবুও ওদের স্বার্থ এখনো হাসিল হয়নি। ওরা চায় আপনার বাবার পুরো শরীরটা নিয়ে যেতে। তাই আপনার বাবার কবরটা বাইরে না দিয়ে ঘরের ভেতরেই দিয়ে দিন। শুধু তাই নয়, কবর দেওয়ার পর সেটাকে সবসময় চোখে চোখে রাখার ব্যবস্থা করুন, এবং এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে আপনার পরিবারকে। এরপর হুজুরের কথা মতো নানাকে বাড়ির ভেতরেই কবরস্থ করা হয়। আর দাফন কার্য সম্পন্ন হবার পর হুজুর বলে যান, নানার কবরে যেন সবসময় মোমবাতি জ্বালিয়ে রাখা হয়, নয়তো যে কোনো সময় বড় অঘটন ঘটে যেতে পারে। তারপর থেকে নানার কবরের পাশে সবসময় মোমবাতি জ্বালিয়ে রাখা হতো, আর কেউ না কেউ সেটা চোখে চোখে রাখতো। বিশেষ করে নানার দ্বিতীয় স্ত্রী সবসময় সেই কবরের পাশে বসে পাহারা দিতেন। সেই সময় আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা পুরো গ্রামবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি করেছিল। এই ঘটনা জানার পর থেকে তারা কেউই আমার মামার বাড়িতে যেতেন না। বিকেল হলেই মানুষজন বাড়ির পাশ দিয়ে চলাচল বন্ধ করে দিতেন। এইভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। কিন্তু কি ঘটেছিল তারপরে? কালো জাদুর প্রভাবগুলো কি আস্তে আস্তে কেটে গিয়েছিল, নাকি জন্ম দিয়েছিল নতুন কোনো ঘটনার? আপনারা না হয় এই বিষয়টি নিয়ে একটু ভাবতে থাকুন, আর অপেক্ষার প্রহর কাটিয়ে আমি চলে যাই ঘটনার টুইস্টে। এই মুহূর্তে আপনাদের সবার মনেই তিনটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে করেছে এই কালো জাদু, কেন করেছে, আর কিভাবেই বা করেছে? আপনাদের মনে আছে সেই আবছা অবয়বের জোরালো আঘাতে ছোট মামা যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন হুজুর সবাইকে অবাক করে দিয়ে কিছু রোমহর্ষক তথ্য দিয়েছিলেন, যা শুনলে যে কারো রুহ কেঁপে উঠবে। সেই তথ্যগুলো ছিল কিভাবে নানা এবং তার পরিবারের ওপরে কালোজাদু করা হয়েছে। ওই রাতে ঘূর্ণিঝড়ের মতো আবহাওয়া বিরাজমান হওয়ার পর হুজুর যখন সবাইকে ঘরের ভেতরে থাকতে বলেন এবং বেরিয়ে যান নিজে, তখন সে নিজের আমলের মাধ্যমে বুঝতে সক্ষম হন যে কারা এই পরিস্থিতি তৈরি করেছে আর কিভাবে করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘরে ফিরে তিনি বলেছিলেন,
আপনাদের বাড়িতে খুব বাজেভাবে দুজন জিনের বসবাস আছে। তাদের ক্ষমতা আমার তুলনায় শতগুণ বেশি। তাদের খুব নিকৃষ্ট উপায়ে এই বাড়িতে পাঠানো হয়েছে। মূলত হিন্দু জিনকে পাঠানো হয়েছে কাশেম সাহেবের ক্ষতি করার জন্য, আর মুসলমান জিনকে পাঠানো হয়েছে আপনাদের পুরো পরিবারের ক্ষতি করার জন্য। এই কাজ করানো হয়েছে কোনো এক তান্ত্রিকের মাধ্যমে, যে কিনা সদ্য আত্মহত্যা করা এক যুবকের ফাঁসির দড়ির টুকরো আর কাফনের কাপড়ের সাথে কাশেম সাহেবের নিত্য ব্যবহার্য জিনিসপত্র একত্রিত করে তাবিজ আকারে কুফরি করেছে, আর সেটা ওই যুবকের কাফনের ভেতরে ঢুকিয়ে তাকে কবরস্থ করা হয়েছে। ঠিক এই কারণে মুসলমান জিনটা আপনাদের সমস্যার সৃষ্টি করছে। অন্যদিকে সদ্য প্রয়াত এক হিন্দু শিশুর লাশ দাহ করার পর তার মাথার এক পাশ থেকে চুল, কিছুটা মাংস আর কাপড় কেটে নিয়ে এই উপায়ে কুফরি করে সেটা তাবিজ আকারে লাশের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমরা সবাই জানি মাটি, পানি, বাতাস এবং আগুন, এই চারটি জিনিস খুবই পবিত্র। বিশেষ করে জাদুটোনার কাজে জিনিস আগুনে পুড়িয়ে দিলে সেটা আর কোনোভাবে কাজে লাগে না। তাহলে এক্ষেত্রে শিশুর লাশ দাহ করার পরেও কিভাবে জাদু করা হয়েছে তা আমার ঠিক জানা নেই। নিশ্চয় এখানে ত্রিপাক্ষিক কোনো বিষয় আছে। এত নিকৃষ্ট উপায়ে কালো জাদুর ব্যাপারে আমি আগে কখনো শুনিনি, আর তাই হয়তো জিনগুলো এত শক্তিশালী। এই বলে বিদায় নিয়েছিলেন হুজুর। তাহলে কি এমন দোষ করেছিলেন আমার নানা, যার কারণে তার জীবন নিতে এত নিকৃষ্ট উপায় অবলম্বন করা হলো, আর কেই বা করলো? আপনাদের মনে আছে বড় হুজুর একদিন নিজে বাড়ি বয়ে এসে কাদের মামাকে সেই কালোজাদুর নাম জানিয়ে গিয়েছিলেন, আর কেন সেই ব্যক্তি পুরো পরিবারের উপর কালোজাদু করা হয়েছে সেই তথ্যটিও তিনি দিয়ে গিয়েছিলেন। আজ এই ঘটনার শুরুতে সবার উদ্দেশ্যে একটা কথা বলেছিলাম, পৃথিবীর মায়াজালে আটকা পড়া একজন মানুষের জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি কি সব? এর কাছে দুনিয়ার বাকি সব কিছুই কি নশ্বর? হয়তো তাই। কিছু মানুষের জীবনে হয়তো এটাই সত্য। যদি তা নাই হয়, সম্পত্তির লোভে একজন মানুষ নির্মম জঘন্যতম অপরাধের আশ্রয় নিয়ে অন্যের জীবন বিপন্ন করতে পারে কিভাবে? আমার জানা নেই, সত্যিই জানা নেই। কি অনুমান করতে পারছেন সেই কালো জাদুকারী আসলে কে? জি হ্যাঁ, কাশেম সাহেবের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন সেই নির্মম জঘন্যতম অপরাধী। অবিশ্বাস্য হলেও সত্যি। কিন্তু কেন? জায়গা জমি ভাগ বাটোয়ারা হওয়ার পরও তো তাদের মাঝে সবকিছু বেশ ঠিকঠাক ছিল। হঠাৎ এমনটা হবার কারণ কি? বলছি। বড় হুজুরের কাছ থেকে সেই কালো জাদুকারীর ব্যক্তির নাম শোনার পর কাদের মামা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। আপনজনের কাছ থেকে এমনটা আশা করাও পাপ। আর যাই হোক, তাদের সাথে মামার পরিবারের কারোর কখনো কোনো প্রকার মনোমালিন্য বা বাক বিতণ্ডার মতো ঝামেলার সৃষ্টি হয়নি। তাহলে কোন রাগ অভিমানের ভিত্তিতে তারা এই কাজটি করবে, সেটাই যেন মামা ভেবে পাচ্ছিলেন না। বড় হুজুরের কাছ থেকে সব তথ্য সংগ্রহের পরই কিন্তু নানার অসুস্থতারও বাড়তে থাকে। তিনি আর দেরি না করে সেদিনই তার সৎ মায়ের সাথে দেখা করার জন্য রওনা দিয়েছিলেন। কাদের মামা আর তার সৎ মায়ের পরিবারের লোকদের মাঝে কি কি কথা হয়েছিল তা আমি ঘটনার মাঝে উল্লেখ করিনি, শুধুমাত্র ঘটনার টুইস্ট রক্ষার্থে। এবার না হয় সেই কথোপকথনে যাওয়া যাক। কাদের মামার সাথে তার সৎ মা, ভাই এবং বোনদের দেখা হবার পর তিনি খুব সম্মানের সাথে এই কথা বলতে শুরু করেন। কিন্তু একটা পর্যায়ে কাদের মামা প্রথমবারের মতো তার সৎ মাকে মা বলে সম্বোধন করেন এবং বলেন, মা, আমি জানি না আমার আব্বা আর আমাদের পুরো পরিবারের মানুষের ওপর আপনার কিসের এত রাগ, এত অভিমান, কিন্তু একজন জগৎ জননী হয়েও আপনি এই জঘন্য কাজটি কিভাবে করতে পারলেন? শুধু একবার এসে আপনার এই ছেলের কাছে আবদার করতেন, আমার সামর্থ্য মতো সব কিছু আমি আপনার চরণে এনে দিতাম। কেন করলেন এমনটা? কি দোষ করেছিলেন আমার বাবা? কালো জাদুর মতো নিকৃষ্ট একটা কাজ করে নিজের ঈমানকে বিসর্জন দিতে আপনার একটুও বাধল না? মামার করুণ কণ্ঠে চাপা অভিমানের কথাগুলো শুনেও তিনি বারবার বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করছিলেন। যে কোনোভাবেই নিজে এই কুকর্মের কথা স্বীকার করতে নারাজ ছিলেন তিনি। একটা সময় মামা তাদের অনেক জোরাজুরি করেন বাড়ি এসে নানার সাথে দেখা করার জন্য, কিন্তু তারা কিছুতে রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে মামা নাছর বান্দার মতো তাদের চেপে ধরায় তারা বাড়িতে আসতে রাজি হন।
তখনও পর্যন্ত বাড়ির কোনো ব্যক্তি জানতেন না আসলে কালো জাদু কে করেছে। তারা তিনজনই বাড়িতে এসে সরাসরি নানার ঘরে প্রবেশ করেন আর নানাকে দেখে তাৎক্ষণিকভাবে যেন স্তব্ধ হয়ে যান। কি অবস্থা হয়েছে মানুষটার! হায় আল্লাহ, ক্ষমা করো, তুমি ক্ষমা করো। এভাবেই ক্রন্দনরত অবস্থায় আর্তনাদ করতে করতে মেঝেতে বসে পড়েন কাশেম নানার দ্বিতীয় স্ত্রী। আর এই সুযোগে বড় হুজুর একটি কোরআন শরীফ হাতে নিয়ে ঘরে ঢুকে পড়েন। নানার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের এই বাড়িতে নিয়ে আসার মূল পরিকল্পনা ছিল বড় হুজুরের, যা তিনি কাদের মামাকে আগেই বুঝিয়ে দিয়েছিলেন। এরপর বড় হুজুর সরাসরি তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন কেন তিনি এত বড় অপরাধের আশ্রয় নিলেন। কিন্তু ওই মুহূর্তে তিনি আবারও সবকিছু স্বীকার করতে নারাজ। সে সময় বাড়িতে উপস্থিত সবাই যেন হতভম্বের মতন তাদের দুজনের দিকে তাকিয়েছিলেন, কারণ কেউ বিষয়টি কল্পনাও করতে পারেননি। ঠিক তখনই হুজুর তাদের হাতে থাকা কোরআন শরীফ সামনে এনে সেটাকে ছুঁয়ে কসম কেটে সত্যিটা স্বীকার করতে বলেন। এরপর আর কোনো উপায় না পেয়ে সবার সামনে নানার দ্বিতীয় স্ত্রী স্বীকার করেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি যার কারণে ওনার এই অবস্থা হয়েছে। ক্ষোভের মাথায় তখন আমি বুঝিনি এতটা জঘন্য কাজ এটি, কিন্তু আমি এটা করে ফেলেছি। তার মুখ থেকে কথাগুলো শোনার পর হুজুর জিজ্ঞেস করেন তিনি এই কাজ যে করেছেন কার মাধ্যমে করেছেন। তখন তিনি বলেন, জমি জমা ভাগাভাগির সময় সবাইকে সমানভাবে সবকিছু ভাগ করে দিলেও শেষ মুহূর্তে টুকের বাজারের জমির কোনো অংশ আমাদের দেয়া হয়নি। এটা অন্যায়। ওখানে তো কম পরিমাণ জমি ছিল না, তাহলে কেন আমাদের বঞ্চিত করা হলো? আমরা কি প্রাপ্য ছিলাম না? শুধু কি দ্বিতীয় পক্ষ বলেই আমাদের সাথে এমনটা করা হলো? কাদের মামা তার সৎ মায়ের কথা শুনে বলে ওঠেন, মা, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার আব্বাকে ক্ষমা করে দিন, আর তার ওপর থেকে এই কালো জাদুর প্রভাবটা কাটিয়ে দিন। আমার আব্বা অনেক কষ্ট পাচ্ছেন, আপনাদের যা কিছু দরকার আমি দিতে রাজি। প্রয়োজনে এই বাড়িটি বিক্রি করে সেই টাকা রেখে আমরা অন্য কোথাও চলে যাব, শুধু আব্বাকে বাঁচতে দিন। একটা সময় কাদের মামার কথা শুনে সৎমা ডুকরে কেঁদে ওঠেন। কিছুক্ষণ পর নিজেকে সামাল দিয়ে তিনি একজন তান্ত্রিকের নাম উচ্চারণ করেন, যা শুনে বড় হুজুরের কপালেও চিন্তার ভাঁজ পড়েছিল। তিনি বলেন, ওনার সাথে মনোমালিন্যের এক পর্যায়ে যখন আমরা সবকিছু ছেড়ে দূরে চলে যাই, তখন গ্রামের লোকেরা অনেকেই অনেক কথা শুনিয়েছিল। এদিকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হওয়া আর অন্যদিকে গ্রামের লোকদের কাছে তাচ্ছিল্যের বিষয়টি আমরা মেনে নিতে পারছিলাম না। তাই মনের মধ্যে জমে থাকা ক্ষোভ থেকেই আমি সিদ্ধান্ত নিয়ে বসি সিলেটের সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে দিয়ে এই কাজ করিয়েছি। আজ বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি, কত নিকৃষ্ট কাজ করেছি। তবে অবশ্যই আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই। আমি যাব সেই তান্ত্রিকের কাছে আমার স্বামীর ওপর থেকে কালো জাদুর প্রভাব কাটিয়ে নেবার জন্য। এরপর কাদের মামা তার সৎ মা আর সৎ ভাইদের সাথে নিয়ে তান্ত্রিকের আস্থানায় গিয়ে উপস্থিত হন। তারা সবাই যখন শিষ্যদের অনুমতি নিয়ে তান্ত্রিকের ঘরে প্রবেশ করেন, তখন তান্ত্রিক এক অট্টহাসি হাসতে হাসতে মামার সৎ মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করেন, কে তুই এসেছিস? আরে তোর কাজ তো প্রায় শেষ হয়ে এলো, মাত্র কয়েকটা দিন, তারপর দেখবি তোর মনের আশা পূর্ণ হয়েছে। তান্ত্রিকের এই কথা শুনে সৎমা কাঁদতে কাঁদতে তার পায়ে পড়েন আর এই সব কিছু বন্ধ করে দিতে বলেন। তিনি এই জাদুর প্রভাব কারো ওপর খাটাতে চান না। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছেন, এটা জানান। কিন্তু কাদের মামার সৎমায়ের এই কথায় তান্ত্রিক কোনো পাত্তা না দিয়ে চোখ বুজে বলতে থাকেন, এ আর সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তোকে আগেই বলেছিলাম যা করবি ভেবেচিন্তে করবি, পরে সে হাজার ধর্ণা দিলেও লাভ হবে না। যা যা যা, চলে যা। যাকে পাঠিয়েছি সে তার নিজের স্বার্থ হাসিল না করা পর্যন্ত কখনোই থামবে না, কেউ আটকাতে পারবে না ওকে, কেউ না। তবে নিজের ভুল বুঝতে পেরে স্বামী ও পরিবারের কথা চিন্তা করে তান্ত্রিকের পায়ে পড়ে সবটা ভিক্ষা চাইতে শুরু করেন কাদের মামার সৎমা। একটা সময় তান্ত্রিকের মন নরম হলে শুধুমাত্র পরিবারের ওপর থেকে কালো জাদুর প্রভাব কাটানোর একটা পন্থা বলে দিতে রাজি হন। তিনি বলেন, কাশেম মিয়ার উপর যার প্রভাব খাটানো হয়েছে তাকে ফেরত পাঠানো সম্ভব না, কিন্তু পুরো পরিবারের ওপর থেকে কালো জাদু কাটানোর একটা উপায় আছে, আর সেটা হলো আত্মহত্যা করা যে লাশের ভেতর কুফরি করা তাবিজ ঢুকিয়ে দাফন করা হয়েছে সেই কবর থেকে তাবিজটা তুলে আনতে হবে। এর জন্য দরকার খুব সাহসী এক ব্যক্তি। কাজের সময় সেই ব্যক্তির সাথে আমার একজন শিষ্য থাকবে ঠিকই, কিন্তু সে শুধু দিক নির্দেশনা দেবে, বাকি সব কাজ সেই ব্যক্তিকেই করতে হবে। তান্ত্রিকের কথা শুনে কাদের মামা সাহস করে বলেছিলেন তিনি তার পরিবারের জন্য জীবনও দিতে পারেন, আর তাই তিনিই যাবেন কবর থেকে তাবিজ ওঠাতে। তান্ত্রিকের গণনা অনুযায়ী 3 দিন পরে ছিল পূর্ণিমার রাত, আর সেই রাতেই যেতে হবে কবর থেকে তাবিজ ওঠানোর কাজে। 3 দিন পর সেই পূর্ণিমার রাতে কাদের মামাকে তান্ত্রিক তার আস্তানায় ডেকে তার শিষ্য অর্থাৎ মামার সহযোগীর সাথে পরিচয় করিয়ে দিয়ে সঠিক সময়ের অপেক্ষা করতে বলেন। সময়টা ছিল মাঝরাত
চাঁদের আলোয় গ্রামের মেঠোপথ পরিষ্কার দেখাচ্ছিল। তান্ত্রিকের নির্দেশনা অনুযায়ী হাতে কোনো মশাল বা হারিকেন ছাড়াই মামা তার সহযোগী নিয়ে পৌঁছে যান পাশের গ্রামের কোনো এক হাওর অঞ্চলের পাড় ঘাসা কবরস্থানে পৌঁছাতেই মামার সহযোগী হাতের ইশারায় একটা কবর দেখিয়ে দেন। কাদের মামা তার ইশারা অনুসরণ করে সামনে এগিয়ে যেতেই দেখলেন একটা নব্য কবর। কিন্তু সৎমা আর তান্ত্রিকের ভাষ্যমতে কালো জাদু করা হয়েছে 3 মাস আগে, তাহলে কবরের চারপাশে এখনো এত পরিষ্কার আছে কিভাবে? মামা ভেবেছিলেন তারা যে কবরের সন্ধানে গিয়েছেন তার উপর হয়তো নতুন করে আরও একটি কবর দেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি তার সহযোগীকে জিজ্ঞেস করলে সে শুধু মাথা নাড়িয়ে হাতের ইশারা করে কবরটি দেখিয়ে দেন। মামাও তার ঘাড়ের ওপর থেকে কোদাল নামিয়ে কবরটি কোপাতে শুরু করেন। কিন্তু এরপরেই ঘটে থাকে অদ্ভুত ঘটনা। প্রথমবার কবরে কোপ দেবার পরপরই ভূমিকম্পের মতো কবরস্থান কেঁপে ওঠে, আর চারিদিক থেকে শত শত কণ্ঠে বাঁচাও, বন্ধ করে দাও এসব শব্দ আসতে থাকে। কিন্তু মামা এর কোনো কিছুতে কর্ণপাত না করে কবর খোঁড়ার কাজ চালিয়ে যান। এক পর্যায়ে কবর খুঁড়তে খুঁড়তে যখন শেষ কোপটা কবরের ওপর বিছিয়ে দেওয়া বাঁশের ফালির ওপর পড়ে, ঠিক তখনই কোথা থেকে শত শত কাক কা কা করতে এসে হাজির হয় সেই কবরস্থানে। মামা দেখছিলেন সেই অদ্ভুত আওয়াজগুলোর সাথে শত শত কাক যেন তাদের দুজনকে ঘিরে রেখেছে। তবুও তিনি কাজ থামাননি। কবরের ওপর থেকে মাটি সরিয়ে বাঁশের চটাগুলো আলাদা করার পর ভ্যাপসা গন্ধ বেরিয়ে আসতে শুরু করে। পূর্ণিমার আলোতেই তারা দুজন দেখতে পান রক্তাক্ত কাফনের ভেতর একটি লাশ পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। কাদের মামা এসব কিছু তোয়াক্কা না করে সোজা কবরে নেমে পড়েন, আর পচা গলা লাশের ভেতরে হাতে খুঁজে পান সেই তাবিজের পুটলি। কবরের ওপর থেকে সব সরিয়ে কবরে নেমে আর তাবিজটা ওঠানো পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। কিন্তু বিপত্তি ঘটে তখনই। মামা যখন তাবিজটি নিয়ে উঠে আসতে চান, কবর থেকে এক হাত উঁচিয়ে তার সহযোগীর কাছে সাহায্য চাওয়া মাত্রই তিনি অনুভব করতে থাকেন শক্ত আর ধারালো কোনো বস্তু তার পায়ের সাথে আটকে গিয়েছে। তাড়াহুড়ার মধ্যে বিষয়টি বুঝতে না পেরে তিনি কোনোভাবে কবর থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। তার সহযোগীও হাত ধরে তাকে টেনে তুলতে পারছিলেন না। এই সময় মামার নিচে আবার পায়ের ওপর হাত রাখেন। তখন হঠাৎ করে চাঁদের স্পষ্ট আলোতে দেখতে পান সেই কাফনের ভেতর থেকে রক্তমাখা একটা হাত তাকে চেপে ধরেছে। এই দৃশ্য দেখে মামা জোরে একটা চিৎকার দিয়ে সহযোগীর কাছ থেকে সাহায্য চাইলে কবরে থাকা সেই লাশ তাকে যেন আরও টেনে নিয়ে আসতে থাকে। কোনোভাবেই সে কবর থেকে উঠে আসতে পারছিল না। তার সহযোগী কোনো সাহায্য করতে পারছিলেন না। একসময় আল্লাহর নাম নিয়ে নিজের শরীরের সমস্ত শক্তি খাটিয়ে শেষবারের মতো কবর থেকে উঠে আসতে সক্ষম হন। কিন্তু কবর থেকে উঠে আসতে তাড়াহুড়া করে সেটাকে মাটি চাপা দেবার সময় লক্ষ্য করেন তার বাঁ পাশের হাঁটুর নিচের অংশের মাংস ছিঁড়ে গেছে, আর সেখান থেকে অঝরে রক্ত পড়ছে। তিনি কোনোভাবে নিজেকে সামলে লাশটা কবরের মাটি চাপা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে করতে বলেন, হে আল্লাহ, আমি জানি অনেক বড় পাপ করে ফেলেছি, কিন্তু এই দুনিয়াতে আমার আব্বাই আমার কাছে সব কিছু, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমি জানি না এভাবে লাশ উঠিয়ে শুধু মাটি চাপা দেওয়া কোনো সমাধান কিনা, কিন্তু তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দিও। এই বলে মামা তার সহযোগী নিয়ে তান্ত্রিকের আস্তানায় রওনা দেন। ততক্ষণে তার সহযোগী নিজের গায়ে পেঁচানো একটা চাদর ছিঁড়ে মামার পায়ে লাগিয়ে রক্ত বন্ধ করে ফেলেছেন। ফেরার পথে মামা দেখতে পান হাজার হাজার কালো অবয়ব তাদের পেছনে আসার চেষ্টা করছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে তারা এগোতে পারছে না। এরপর মামা তার সহযোগী তাবিজটি নিয়ে তান্ত্রিকের কাছে পৌঁছালে বিভিন্ন মন্ত্র পড়ে তান্ত্রিক সেই তাবিজটি খোলে, আর সেটা থেকে শার্টের একটা অংশ বের করে মামার হাতে দেয়, আর মামাকে বলে শার্টের অংশটা বাড়িতে নিয়ে যাওয়ার পথে কোনো পুকুরে ফেলে দিতে। ঠিক এভাবেই কাদের মামা তার জীবন বাজি রেখে পুরো পরিবারকে রক্ষা করেছিলেন সেই রাতে। এ যাত্রায় আল্লাহ রহমতে বাড়ির বাকি সদস্যদের জীবন বাঁচাতে পারলেও তার বাবার জীবন বাঁচানো সম্ভব হয়নি, যা নিয়ে আজও আফসোস চলছে। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? নানার লাশ দাফনের মাসখানেক বাদে কি ঘটেছিল সেটা জানতে চাইবেন না? নানার মৃত্যুর পর কালোজাদুর প্রভাবটা কি আদৌ কেটে গিয়েছিল? এবার না হয় ঘটনার শেষ টুইস্টে চলে যাওয়া যাক। 21 জুলাই 2008, বর্ষাকাল। এমনই এক বৃষ্টি স্নাত দিনে নানার কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করছিলেন তার দ্বিতীয় স্ত্রী। বড় হুজুরের কথা মতো কবরের পাশে সবসময় একটা করে মোমবাতি জ্বালিয়ে রাখা হতো। সেদিনও জ্বলছিল। ঠিক এক দমকা হাওয়ায় নিভে যায় সেই মোমবাতি। কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে বিষয়টি লক্ষ্য করে কোনো এক রুকুতে আটকে পড়েন তিনি। কোরআন শরীফ পাশে রেখে মোমবাতি জ্বালানোর জন্য ম্যাচ বাক্স হাতে নিতেই বুঝতে পারেন ওটা খালি। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে ছুটে যান নতুন ম্যাচ বাক্স নিয়ে আসার জন্য। কিন্তু ফিরে আসার পর তার জন্য যে দৃশ্য অপেক্ষা করছিল তা তিনি কখনো কল্পনাও করেননি। রান্নাঘর থেকে ফিরে এসে দেখতে পান পুরো কবরটাই যেন কেউ রাগে ক্ষোভে দুমড়ে মুচড়ে দিয়ে গেছে। মাত্র কয়েক মুহূর্তে এই ঘটনা ঘটে যাওয়া অসম্ভব। এই দৃশ্য দেখে তিনি চিৎকার দিয়ে মাটিতে পড়ে
জ্ঞান হারিয়ে ফেলেন। তার চিৎকার শুনে বাড়িতে সবাই ছুটে আসলে এই দৃশ্য দেখে নির্বাক হয়ে যান। কাদের মামা দৌড়ে কবরের কাছে গিয়ে কংক্রিটের টুকরোগুলো সরিয়ে খুঁজতে থাকেন তার আব্বাকে, কিন্তু কবরে কোনো লাশ নেই। ছোট মামা তখন নিজের কাজে আবার দেশের বাইরে চলে গিয়েছিলেন, তাই বড় মামা যেন এসবের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। তাই তিনি রবিউল মামাকে সাথে নিয়ে আবারও শ্মশানে গেলেন বাবার খোঁজ করতে। কোথাও নেই। নিরাশ হয়ে বাড়ি ফিরে